লন্ডন থেকে ফিরে এসে যখন দেখলাম আমার স্ত্রীর বিয়ে অন্য একজনের সাথে হচ্ছে, তখন আমার চারপাশটা যেন অন্ধকার হয়ে এলো। আমি সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেলাম। কখনো কল্পনাও করিনি যে আমাকে এভাবে ঠকাবেও। লন্ডন থেকে দেশে ফিরেই সোজা নিতে শ্বশুর বাড়িতে চলে এলাম, কেননা আমার পাগলি বউটা যেখানে আছে অনেকদিন ধরে পাগলিটাকে দেখতে পারিনি, আর না ফোনে কথা বলতে পেরেছি। ভীষণ মিস করেছি এতদিন পাগলিটাকে। তাই আজ দেশে ফিরে পাগলিটাকে দেখতে সোজা শ্বশুর বাড়িতে চলে এলাম। কিন্তু এখানে এসে যে এত বড় একটা সক্ষমতা কখনো কল্পনাও করতে পারিনি, কেননা তাদের পুরো বাড়িটা আজ বিয়ের সাজে সজ্জিত। কিন্তু এতে আমি যতটা না অবাক হয়েছি, তার থেকে বেশি অবাক হয়েছি যখন গেটে আমি তাসফিয়া ওয়েডিং রাকিব লেখাটা দেখলাম। লেখাটা দেখে চমকে উঠলাম, কেননা আমার শ্বশুরের দুই মেয়ের মধ্যে শুধু একজনেরই নাম তাসফিয়া, আর সে আমার স্ত্রী। এ কি, আমার স্ত্রীর নাম দেয়া কেন এখানে? তাহলে কি আমার স্ত্রীর বিয়ে? না না, তা কেন হবে? সে তো বিবাহিত, আর সে আমার স্ত্রী। তাহলে কার বিয়ে হচ্ছে এখানে, যার নাম তাসফিয়া? এসব কথা চিন্তা করছিলাম, তখনই কি একজন কাউকে বলে উঠলো যে, বিয়ে তো প্রায় শেষের মুখে, আর তোরা এখন এলি? কথাটা কানে আসতেই বুকে মোচড় দিয়ে উঠলো। দৌড়ে ভিতরে চলে এলাম। চারপাশে তাকে দেখলাম অনেক লোকজন এসছে। এদের মধ্যে কাউকে চিনি, আবার কাউকে চিনি না। চারপাশে তাকাতে তাকাতে সামনের দিকে এগোচ্ছিলাম। এমন সময় কেউ একজন বলল, বলো মা কবুল। কথাটা কানে আসতেই সামনের দিকে তাকালাম। সামনের দিকে তাকিয়ে যা দেখলাম, তা দেখে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এক মুহূর্তের জন্য যেন আমি শ্বাসরুদ্ধ হয়ে গেলাম। বুকের মধ্যে একটা চিনচিন ব্যথা অনুভব করলাম, কেননা আমার চোখের সামনে যে আমার প্রিয়তমা স্ত্রী তাসফিয়া বসে আছে বধূর সাজে, হাসি মুখে অন্য একজনের ছেলের পাশে। এই দৃশ্য দেখে নিজের অজান্তে চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তাসফিয়া যখন কবুল বলতে যাবে, তখন আমি হাতে তালি দিতে লাগলাম জোরে জোরে। হঠাৎ এভাবে জোরে জোরে তালি বাজানোর শব্দেই সবাই আওয়াজ যেদিক থেকে আসছে সেদিকে, অর্থাৎ আমার দিকে তাকায়। তাকিয়ে সবাই ভূত দেখার মতো চমকে ওঠে আর দাঁড়িয়ে পড়ে। তাসফিয়া অবাক হয়ে দাঁড়িয়ে আছে, কিছু বুঝতে না পেরে। এদিকে আমি বললাম, বাহ তাসফিয়া, বাহ, চমৎকার। মাত্র কয়েক মাসের জন্য কিনা দেশের বাইরে গেলাম, আর তুমি কিনা সেই সুযোগে আরেকটা বিয়ে করেছো। ছি তাসফি, ছি, তুমি এতটা নোংরা। কে আপনি? আর কি সব আবল তাবল বকছেন? হ্যাঁ, আর আমাকেই বা কেন নোংরা বলছেন? আমি কি এমন নোংরা কাজ করেছি? হ্যাঁ। তাসফিয়া অবাক হয়ে সাথে রেগে কথাটা বলল, বাহ তাসফি, বাহ। যখন দৃষ্টিহীন ছিলে তখন তো আমি তোমার সব ছিলাম, আর এখন দৃষ্টি ফিরে পেয়ে আমাকে চিনতে পারছো না, নিজের স্বামীকে চিনতে পারছো না। চমৎকার। স্বামী মানে? তাসফিয়া ভীষণ অবাক হয়ে প্রশ্নটা করলো। বাহ, খুব ভালো অ্যাক্টিং করতে পারো দেখছি। তোমার তো শুটিংয়ে ঢুকে যাওয়া উচিত। প্রথম স্বামী বেঁচে থাকতে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ তুমি। ছি তাসফি, যদি জানতাম তোমাকে বিয়ে করলে, তোমাকে ভালোবাসলে তার প্রতিদান এভাবে পেতে হবে আমায়, তাহলে তোমাকে কোনোদিনও বিয়ে করতাম না আমি। আপনি আমাকে বিয়ে করছেন মানে? আমার আবার আপনার সাথে কখন বিয়ে হলো? অবাক হয়ে বলল তাসফিয়া। ব্যাস, অনেক হয়েছে, আর না। অনেকক্ষণ ধরে তোমার নাটক দেখছি, আর না। তুমি কি চাও, এই ছেলেকে বিয়ে করতে? ওকে ফাইন, করো, তোমার যা ইচ্ছে তুমি করো। আমি চললাম, খুব শীঘ্রই ডিভোর্স পেপার পেয়ে যাবে, সাইন করে দিও। বলে পিছন ফিরে চলে যেতে নিলে কেউ একজন বলল, ভাইয়া দাঁড়াও প্লিজ। মেয়েলি কণ্ঠে কেউ বলল। পিছনে ফিরে তাকে দেখি এটা আর কেউই না, তাসফিয়ার ছোট বোন মিমি। সে আমার কাছে এসে বলল, ভাইয়া তুমি যা ভাবছো সেটা ঠিক না, আমি তোমায় বুঝিয়ে বলছি সবটা। থাক, আমাকে আর বোঝাতে হবে না তোমার। যা দেখেছি তা তো আর মিথ্যে না, তাই না? তবে আমি তোমার কাছ থেকে এমনটা আশা করিনি মিমি। আমি ভাবতে পারিনি তুমিও সবার মতো তোমার এই ভাইয়াটা কিভাবে ঠকাবে। কথাগুলো বলেই বেরিয়ে এলাম সেখান থেকে। মিমিকে কিছু বলার সুযোগ না দিয়েই রাস্তায় এসে হাঁটতে লাগলাম। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। চোখের পানিগুলো যেন আজ বড্ড অবাধ্য, কিছুতেই থামছে না। তুমি যখন দৃষ্টিহীন ছিলে তখন এই সুলতানই তোমার সব ছিল, আর এখন দৃষ্টি ফিরে পেতেই সেই তোমার অচেনা হয়ে গেল। তাহলে কি তুমি কখনোই ভালোবাসোনি আমায়? তোমার বলো প্রত্যেকটা ভালোবাসাময় কথা সবাই কি মিথ্যে ছিল তাসফি? কথাগুলো বলতে বলতে আবারও চোখ জোড়া ঘোলাট হয়ে গেল। চোখ জোড়া মুসিনের সামনে তাকাতেই চোখ জোড়া বড় বড় হয়ে গেল। কোনো কিছু বুঝে ওঠার আগেই একটা প্রাইভেট কার এসে আমাকে ধাক্কা দিয়ে চলে গেল, আর আমি রোডে রক্তাক্ত অবস্থায় পড়ে রইলাম। কিছুক্ষণ পরেই চোখ জোড়া বন্ধ হয়ে এলো। মনে মনে তখন একটা প্রার্থনা করছিলাম, এই চোখ জোড়া যেন আর না খোলে। অন্যদিকে অনুষ্ঠানে উপস্থিত মেহমানদের মধ্যে একজন মহিলা আরেকজন মহিলাকে বলে উঠল, ছি ছি, কি দেখছি এসব আমরা? মেয়ের প্রথম স্বামী বেঁচে থাকতেও মেয়ে কিনা আরেকটা বিয়ে করছে। ছি, এসব হচ্ছেটা কি? ওই লোকটা কে ছিল, আর আমার সাথে বা তার কখন বিয়ে হলো? আর মিমি, তুই তুই ওই লোকটাকে কেন ভাইয়া বললি, আর তাকে কি বুঝিয়ে বলার কথা বললি? আর এই আন্টিটাই বা কি বলছে এসব?
আমি তো কিছুই বুঝতে পারছি না। আপু, আমি তোমাকে বুঝিয়ে বলছি সবটা। না, কিচ্ছু বলবি না তুই এখন। যা বলার বিয়ের পর বলবি। তাসফিয়া, মা আমার বিয়েটা করে নে। দেরি হয়ে যাচ্ছে তো, পরে না হয় যা জানার জেনে নিবি। উপস্থিত আরেকজন মহিলা বলল, এ মা, মেয়ে তো দেখি কিছুই জানে না, আর বাবা সব জেনেও কি না মেয়েকে আবারও বিয়ের জন্য জোর করছে। ভারী অদ্ভুত ব্যাপার তো। এদিকে রহিম সাহেবের কথায় মিমি ও তাসফিয়ার মা ভীষণ অবাক হয়ে যায়। না বাবা, আমি আগে জানবো ওই লোকটা কে ছিল আর কেনই বা আমাকে নিজের স্ত্রী বলে সবার সামনে এভাবে দোষারোপ করলো। তা না জানা অবধি আমি বিয়ে করব না। আরে মা, ওই ছেলেটার কথা ছাড় এখন। কথাকার কে না কে এসে তোকে নিজের স্ত্রী বললেই কি তুই তার স্ত্রী হয়ে যাবে নাকি? এসব বখাটে রাস্তার ছেলেদের আমি খুব ভালো করে চিনি। টাকার লোভে এমন করে এরা। রহিম সাহেবের কথায় যেন আকাশ থেকে পড়ল মিমি ও তার মা। বাবা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, কাকে বকাটে রাস্তার ছেলে বলছো তুমি? তাকে যে কিনা আপুর। চুপ কর, আর একটা কথাও বলবে না তুই। তুমি ওকে চুপ করতে বলছো কেন? হ্যাঁ, আর তুমিই বা কেন এখনো সত্যিটা লুকানোর চেষ্টা করছো ওর কাছ থেকে? আমি তো সেটাই বুঝতে পারছি না। চুপ করো তুমি, আর একটা কথাও বলবে না তোমরা দুজনে। তুমি চুপ করো বাবা। মা, তুমি কোন সত্যর কথা বলছো? আর বাবাই বা আমার কাছ থেকে কোন সত্যি লুকানোর চেষ্টা করছে এখনো? আর মিমি, তুই কি যেন বলতে চাইছিলি আমায়? সে আমার কি বল আমায়। আপু, আসলে উনি। আর কিছু বলার আগে রহিম সাহেব ধমক দিয়ে বলল, চুপ, তোকে না আমি বারণ করেছি এখন কিছু না বলতে। বাবার ধমকে মিমি চুপ হয়ে যায়। এদিকে তাসফিয়ার মনে সন্দেহটা আরো বেড়ে যায় তার বাবার এমন কার্যকলাপে। তাসফিয়া তার বাবাকে কিছু বলতে যাবে, এমন সময় তার মা আফসানা বেগম বলে উঠলেন, তুমি মিমকে চুপ করাতে পারলেও আমাকে পারবে না। আমি খুব ভালো করেই জানি তুমি কেন এখনো সবকিছু ওর কাছ থেকে লুকাতে চাইছো, কিন্তু আমি তোমাকে তা করতে দিব না। আমার মেয়ের কাছ থেকে তার ভালোবাসাকে, তার মুখের হাসিকে, তার ভালো থাকাকে তার কাছ থেকে কেড়ে নিতে দিব না, কিছুতেই না। আম্মু, তুমি এসব কি বলছো? আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিতে দিবে না মানে? অবাক হয়ে জিজ্ঞাসা করলো তাসফিয়া। তাসফিয়া মা, আমার একটু আগে যে ছেলেটা এসে তোকে স্ত্রী দাবি করলো, সে আর কেউ না, তোর স্বামী, যার সাথে তোর বিয়ে হয়েছিল তুই যখন দৃষ্টিহীন ছিলি তখন। আর সে যা যা বলেছে সবই সত্যি। কি? তুমি এসব কি বলছো আম্মু? আমার বিয়ে তো সুলতানের সাথে হয়েছে। হ্যাঁ আপু, তুই ঠিক বলছিস। তোর বিয়ে সুলতান ভাইয়ার সাথেই হয়েছে। আর সেই সুলতান ভাইয়া আর কেউ না, ওই ভাইয়াটাই ছিল যে একটু আগে তোকে নিজের স্ত্রী দাবি করলো আর তোকে ভুল বুঝে চলেও গেল। মিমি বলল তার মায়ের কথা বলার আগেই। কি? হ্যাঁ মা, মিমি একদম ঠিক বলছে। ওই ছেলেটা তোর সুলতান, যাকে তুই চোখে না দেখেও ভালোবেসেছিলি। ওই ছেলেটাই যদি আমার সুলতান হয় তাহলে এ কে? তাসফিয়ার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। তাসফিয়া অবাক হয়ে তার পাশে বরের বেশে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, এ আর কেউ না, তোর বাবার বিজনেস পার্টনারের ছেলে রাকিব। কি? হুম। রহিম সাহেব রাগে ভিতরে ভিতরে জ্বলছে, না পারছে কিছু বলতে আর না পারছে কিছু করতে। এদিকে তাসফিয়া বসে পড়ে হাঁটু গেড়ে আর কয়েক মুহূর্ত চুপ থাকে, নিচের দিকে তাকিয়েই। এরপর হঠাৎ করে কাঁদতে কাঁদতে বলে ওঠে, কেন কেন আমার সাথে এমনটা করলে তোমরা? কেন আমার স্বামী থাকতেও অন্য একজনকে আমার স্বামী সাজিয়ে আমার সামনে আনলে? বলো কেন? কেন করলে এমনটা আমার সাথে তোমরা? এছাড়া যে আর কোনো উপায় ছিল না আমার কাছে মা। কি এমন হয়েছিল যার জন্য তোমরা আমার সাথে এভাবে ছলনা করলে, অন্য একজনকে আমার স্বামী সাজিয়ে আমার সামনে আনলে? তোর নিশ্চয়ই মনে আছে, তোর চোখের অপারেশনের কিছুদিন আগেই তোর বাবা সুলতানকে ব্যবসার কাজে লন্ডনে পাঠিয়েছিল। মনে আছে। তোর চোখের অপারেশনের পর চোখের ব্যান্ডেজ যেদিন খোলা হয়েছিল তার ঠিক 3 দিন আগেই আমরা জানতে পারি সুলতান লন্ডনের যে ফ্ল্যাটে থাকতো সেটাই আগুন লেগেছে। পরে আগুন লেবানোর পরও ফ্ল্যাটে একজনের ডেড বডি পাওয়া যায়, যার সারা শরীর আগুনে পুড়ে যাওয়া, তার চেহারা চেনা যাচ্ছিল না। পরে সবাই ভেবে নেয় যে যে মারা গেছে সে আর কেউ না, সুলতান। তার কারণ ফ্ল্যাটে আগুন লাগার কিছুক্ষণ আগে শুধু সুলতানই ছিল, আর তাছাড়া যে মারা গেছে তার কাছে সুলতানের ফোন, মানিব্যাগ পাওয়া যায়। তাই আমরাও ভেবে নিই যে সুলতান মারা গেছে সেই দুর্ঘটনায়। এরপর কিছুক্ষণ থেমে আবারও বলতে শুরু করলো,
এরপর তোর চোখের ব্যান্ডেজ খোলার সময় হয়ে এলে আমরা ভীষণ চিন্তায় পড়ি, কারণ তুই চোখের ব্যান্ডেজ খোলার পর সর্বপ্রথম সুলতানকেই দেখতে চেয়েছিলি, কিন্তু তুই তাকে দেখবি কি করে? সে যে আর নেই, যা তোকে আমরা কেউ বলতে পারিনি তখন, কেননা ডাক্তার বলেছে কোনো অবস্থাতেই যেন তোর চোখে পানি না আসে, কমপক্ষে 1 থেকে 1.5 মাস, অন্যথায় তুই তোর দৃষ্টিশক্তি আবারও হারিয়ে ফেলতে পারিস। আর তোকে যদি আমরা সুলতানের মৃত্যুর কথা বলতাম, তাহলে যে তুই সেটাই সহ্য করতে পারতিস না মা। আর তাই আমরা আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে রাকিবকেই তোর সামনে সুলতান সাজিয়ে আনি। কথাগুলো বলে একটা দীর্ঘ শ্বাস ছাড়ল আফসানা বেগম। কিন্তু আম্মু, আমার তো চোখের ব্যান্ডেজ খোলার আজ প্রায় 2 মাস হতে চললো। তোমরা তো আমাকে সত্যিটা বলতে পারতে, তাই না? কিন্তু না, তোমরা তা না করে উল্টো আমাকে আবারও বিয়ে দিতে চাচ্ছিলে অন্য একজনের সাথে। কিন্তু কেন আম্মু? উত্তর দাও। তোর ভালোর জন্যই আমরা এমনটা করতে বাধ্য হয়েছি মা। তোকে ওর মৃত্যুর সংবাদ দিলে তুই যে সেটা কিছুতেই সহ্য করতে পারতিস না মা, অনেক ভেঙে পড়তিস। তাই আমরা তোর ভালোর কথাই চিন্তা করে তোকে আবারও বিয়ে দিতে চেয়েছিলাম রাকিবকে সুলতান সাজিয়ে, যেন তুই ভাবিস তোর ভালোবাসা তোর কাছেই রয়েছে। কিন্তু আম্মু, তোমরা কি জানো না যে সত্যি সব সময় লুকিয়ে থাকে না, একবার না একবার সেটা বের হয়ে আসেই। আম্মু, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো আমি ওকে কতটা ভালোবাসি। বিয়ের পর যদি জানতে পারি আমার ভালোবাসা আমার কাছে নেই, সে হারিয়ে গেছে অনেক আগেই, আর আমি আবদ্ধ হয়ে গেছি অন্য কারো বন্ধনে, তখন কি হতো আমার? একবারও কি সেটা ভেবে দেখেছো তোমরা? আমি যে তখন বেঁচে থেকেও মরে যেতাম আম্মু। দেখ মা, যা হবার তা তো হয়ে গেছে, তাই না? তাই এখন আর এসব নিয়ে কথা বলে কি লাভ বল? তার চেয়ে ভালো এক কাজ কর, তুই এখন এই বিয়েটা করে নে, এমনিতেও অনেক দেরি হয়ে গেছে। সব সত্যি তাসফিয়া জানার পরেও, তার স্বামী বেঁচে আছে তা জানার পরেও বাবার এমন কথায় তাসফিয়া সত্যি ভীষণ বিস্মিত। সে ভীষণ রেগে বলল, ছি বাবা, তোমার লজ্জা করে না? নিজের মেয়ের স্বামী বেঁচে আছে জেনেও তাকে এখনো আবার বিয়ের জন্য জোর করছো তুমি। সুলতানকে প্রথম দেখায় চিনতে পারার পরেও তুমি সত্যিটা না প্রকাশ করে তখন আমাকে বিয়ের জন্য তাগাদা দিয়েছো আমি সত্যিটা জানি না বলে। কিন্তু এখন তো আমি সত্যিটা জানি, তাহলে এরপরেও কি করে বিয়ের জন্য জোর করছো তুমি আমায়? দেখ মা, সে তো তোকে বলেছে যে সে তোকে ডিভোর্স দিবে, তাহলে আর সমস্যা কোথায় বিয়েটা করতে তোর? বাবার কথাটা শুনে তার মনে পড়লো কিছুক্ষণ আগে যে আমি তাকে ডিভোর্স দেবো বলে চলে গেছি। কথাটা মনে পড়তে তাসফিয়ার মনে নিজের প্রিয় মানুষকে হারানোর ভয় নাড়া দিয়ে উঠলো। এসবের জন্য তোমরা দায়ী, শুধুমাত্র তোমাদের জন্য সুলতান আমায় ভুল বুঝে ডিভোর্স দিবে বলেছে। তোমরা আমাকে আমার ভালোবাসার মানুষটার কাছে খারাপ বানিয়েছো। একটা কথা শুনে রাখো তোমরা, আমি যদি আমার ভালোবাসাকে হারিয়ে ফেলি তাহলে তোমরাও তোমাদের মেয়েকে হারিয়ে ফেলবে চিরতরে। কাঁদতে কাঁদতে কথাগুলো বলে তাসফিয়া দৌড়ে চলে যায় নিজের রুমে। মেয়ের এমন কথায় বাবার মুখ বন্ধ হয়ে যায়, আর সবাই তার এমন কথায় ভয় পেয়ে যায় অনেক। তাসফিয়ার মা তার মেয়ের পেছন পেছন যায়, গিয়ে দিকে তাসফিয়া ভেতর থেকে রুমে দরজা লাগিয়ে দিয়েছে। তিনি তার মেয়েকে এক নাগারে ডাকতে লাগলেন, কিন্তু তাসফিয়া নিশ্চুপ, কোনো সারা শব্দ করছে না। এর মধ্যে সেখানে মিমি ও রহিম সাহেব এসে ডাকতে লাগলো, কিন্তু বরাবরের মতোই তাসফিয়া কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ ধরে মেয়েকে ডাকার পরে যখন কোনো সারা শব্দ পাওয়া গেল না, তখন আফসানা বেগম ও রহিম সাহেব তাদের মনে ভয় ঢুকে গেল। রহিম সাহেব কোনো উপায় না পেয়ে যখন দরজা ভাঙার জন্য অগ্রসর হন, তখনই ভেতর থেকে দরজা খুলে যায়। দরজা খোলার পর সবাই সামনে তাকে দেখে কালো বোরকা পরিহিত একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এটা মূলত তাসফিয়াই। তারা তাকে এই অবস্থা দেখে খানিকটা অবাক হয়। আফসানা বেগম অবাক হয়ে বললেন, মা, তুই কোথায় যাচ্ছিস এই সময় রেডি হয়ে? ঘরে বসে থাকলে তো আর আমার স্বামী আমার কাছে ফিরে আসবে না, তাই না? তাই ওকে খুঁজতে যাচ্ছি। কিন্তু মা, তুই ওকে কোথায় খুঁজবি? তুই কি জানিস সে এখন কোথায় থাকবে? আমি কিচ্ছু জানি না, তাই বলে তো আর চুপ করে বসে থাকতে পারি না, তাই না আম্মু? আমাকে যে করেই হোক ওকে খুঁজে বের করতে হবে, না হলে যে অনেক দেরি হয়ে যাবে আম্মু। আচ্ছা, তাহলে তুই মিমিকে নিয়ে যা তোর সাথে। মিমি জানে তোর স্বামী কোথায় চাকরি করে, তোরা দুজন বরং সেখানে গিয়ে ওর খোঁজ নিয়ে আয়। মিমি, চল তাহলে। আচ্ছা। এরপর দুই বোন রওনা হয় আমি যে অফিসে জব করি সে অফিসের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর তারা একটা 10তলা বিল্ডিং এর সামনে এসে গাড়ি থেকে নামে। তাসফিয়া উপরে বিল্ডিং এর পাশে থাকা বড় সাইনবোর্ডের দিকে তাকিয়ে দেখে সেখানে লেখা SM চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। নামটা দিকে তাসফিয়া অনেকটা অবাক হয়, কেননা এটা অনেক বড় একটা কোম্পানি, আর এখানে যে কেউ চাকরি পায় না সহজে। আর তাছাড়াও এই কোম্পানির একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে টাকা দেখে নয়, ট্যালেন্ট দেখে চাকরি দেওয়া হয়।
তাসফিয়া সময় নষ্ট না করে মিমিকে সাথে নিয়ে অফিসে গেটের সামনে দাঁড়ায়। গেটে দারোয়ান তাদের দেখে জিজ্ঞাসা করলো, কি চাই? ভেতরে যেতে চাই। কিন্তু সেটা তো সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ অফিস বন্ধ হয়ে গেছে, তাই। কি? কিন্তু এখনো তো অফিস টাইম শেষ হতে অনেক দেরি। আসলে আমাদের বসের ছেলের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুক্ষণ আগেই, তাই বস সবাইকে ছুটি দিয়ে হাসপাতালে চলে গেছেন তাড়াহুড়ো করে। ও আচ্ছা চাচা, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? করুন। এখানে সুলতান নামের একজন চাকরি করে, আপনি কি তার সম্পর্কে কিছু বলতে পারবেন চাচা? সুলতান? জি চাচা, আপনি কি ওনার সম্পর্কে কিছু বলতে পারবেন আমায়? কিন্তু আমার জানা মতে এখানে সুলতান নামে তো কেউ চাকরি করে না। আপনি একটু মনে করার চেষ্টা করুন প্লিজ। না, আমার তো মনে পড়ছে না। আপনাদের কাছে তার কোনো ছবি থাকলে দেখান, দেখি চিনতে পারি কিনা। দারুণ চাচার কথা শুনে তাসফিয়া তার ছোট বোন মিমির দিকে তাকিয়ে সে বলে ওঠে, হ্যাঁ আছে, আমার ফোনে ভাইয়ার ছবি আছে। সত্যি? তাহলে তাড়াতাড়ি ছবি দেখান ওনাকে। কিন্তু আপু, ফোনটা তো বাড়িতেই রয়ে গেছে, ভুলে ফেলে এসেছি রুমে। মিমির কথায় তাসফিয়ার মনটাও খারাপ হয়ে গেল। ও, তাহলে আপনারা বরং এক কাজ করেন, আগামীকাল এখানে আসিয়েন তার একটা ছবি নিয়ে। তাহলে সুলতান নামের কেউ এখানে চাকরি করে থাকলে সে যদি আসে আপনারা তাকে পেয়ে যাবেন সরাসরি। আর যদি না পান তাহলে আমি না হয় ছবি দেখে হেল্প করে দেব আপনাদের। হঠাৎ দারুণ চাচা বলে ওঠে কথাগুলো। ওকে। এরপর দারুণ চাচাকে ধন্যবাদ জানিয়ে তারা তাদের বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসতে তাদের মা আফসানা বেগম প্রশ্ন জুড়ে দিলেন, কি রে, তোরা পেলি জামাই বাবাজিকে? রহিম সাহেব সোফায় বসে আছেন আর উত্তর জানার জন্য মেয়েদের দিকে উৎসুক দৃষ্টিতে চেয়ে আছেন। না আম্মু, পাইনি। ভাইয়ার অফিস ছুটি হয়ে গেছে, মালিকের ছেলের হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়। তাসফিয়া কাউকে কিছু না বলে মন খারাপ করে নিজের রুমে চলে যায়। সবাই তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে আফসানা বেগম ও মিমির। তারা যদি সময় থাকতে সত্যিটা তাসফিয়াকে বলে দিত তাহলে হয়তো মুখ থেকে এভাবে হাসিটা সরে যেত না তাসফিয়ার। দুপুর পেরিয়ে রাত হয়ে গেল, কিন্তু তাসফিয়ার পেটে এখন পর্যন্ত কিছুটাই পড়েনি। তাকে অনেক চেষ্টার পরে কেউ খাবার খাওয়াতে পারেনি। তারপর রাতের খাবার সময় হলে তাসফিয়া খাবার টেবিলেও আসেনি। তাই তার মা খাবার নিয়ে তার রুমে চলে যায় আর দেখে তাসফিয়া তার আর আমার বিয়ের ছবি দেখছে মন দিয়ে একটা অ্যালবামে, যে অ্যালবামটা এতদিন লুকিয়ে রেখেছিল তাসফিয়ার চোখের আড়ালে। রুমে যে কেউ এসেছে বুঝতে পেরে তাসফিয়া মাথা উঁচু করে তাকে দেখে তার মা এসেছে এবং তার হাতে খাবার প্লেট। তাসফিয়া তা দেখে তার আম্মুকে খাবার খাবে না বলে চলে যেতে বলে খাবার নিয়ে। তুই যদি এভাবে খাবার না খেয়ে থাকিস তাহলে তো তোর শরীর খারাপ করবে। তাতে আমার কিচ্ছু যায় আসে না, তুমি চলে যাও ওগুলো নিয়ে। কিন্তু তার আসে যায় কার? তোর বরে। সে যদি জানতে পারে তার পাগলি বউটা সারাদিন না খেয়ে নিজেকে কষ্ট দিয়েছে তাহলে কিন্তু সে অনেক কষ্ট পাবে। তুই কি চাস তোর ভালোবাসার মানুষটাকে কষ্ট দিতে? না না, আমি ওকে আর কোনো কষ্ট দিতে চাই না আম্মু। তাহলে আর তাছাড়াও তুই যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করিস আর দুর্বল হয়ে পড়িস তাহলে তোর বরকে খুঁজবি কি করে? আচ্ছা ঠিক আছে, দাও তাহলে, আমি খেয়ে নিচ্ছি। শুধুমাত্র ওর কথা ভেবে খাচ্ছি, নয়তো খেতাম না। এই তো লক্ষ্মী মা আমার, আয়, আম্মু তোকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। আচ্ছা। এরপর তার মা তার মেয়েকে নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। পরদিন সকাল সকাল তাসফিয়া ও মিমি চলে আসে সে অফিসের সামনে যেখানে আমি জব করি। তাদের আসতে দেখে দারুণ চাচা তাদের চিনে ফেলে, যদি তারা দুজনে বোরখা পরে মুখ ঢাকা তারপরও চিনে ফেলে, কেননা তারা গতকাল এভাবে এসেছিল। তাই তাদের দেখে চিনতে কষ্ট হলো না দারুণ চাচার। ছবি এনেছেন ওনার, যাকে খুঁজতে এসেছেন আপনারা? জি চাচা, এনেছি, এই নেন। বলে মিমির ফোনে থাকা আমার পিকটা দেখায় দারুণ চাচাকে। ছবিটা দেখে দারুণ চাচা যা বলল তা শুনে তাসফিয়া মিমি দুজনেই হুশ উড়ে যায়। ছবিটা দেখে দারুণ চাচা চোখ দুটি বড় বড় হয়ে যায়। দারুণ চাচা অবাকে জিজ্ঞাসা করলেন, এনার ছবি আপনাদের কাছে কিভাবে এলো? আপনি ওনাকে চেনেন চাচা? চিনব না কেন, অবশ্যই চিনি, কিন্তু আপনাদের কাছে এনার ছবি কি করে এলো? সে অনেক লম্বা কাহিনী চাচা, আপনি বুঝবেন না। একটু কষ্ট করে যদি বলতেন সুলতান ভাইয়া আজ অফিসে এসেছেন কি না তাহলে খুব উপকৃত হব চাচা। না, উনি অফিসে আসেননি আজ। ও, উনি কোথায় থাকেন সে ব্যাপারে কি কিছু বলতে পারবেন চাচা? আচ্ছা একটা কথা বলুন তো, আপনারা কি ওনাকে সত্যি চেনেন? অবশ্যই চিনি। ছবিটা দেখেও কি আপনার বিশ্বাস হচ্ছে না চাচা? যদি তাই হয়
তাহলে আপনারা ওনার সম্পর্কে কোনো কিছুই জানেন না। কে বলেছে জানি না? আমরা ওনার সম্পর্কে অনেক কিছু জানি চাচা। তা কি কি জানেন ওনার সম্পর্কে? এই তো, ওনার পুরো নাম সুলতান মাহমুদ। উনি এই অফিসে চাকরি করেন। আর উনি কি কি বলেন? ইনি এই অফিসে চাকরি করে? কি হলো চাচা, আপনি এভাবে হাসছেন কেন? তা নয় তো কি করব? কি বললেন যেন উনি এই অফিসে চাকরি করে? সেটা আপনাদের ভুল ধারণা। উনি এই অফিসে চাকরি করে না, উল্টো ওনার এই অফিসে আমরা সবাই চাকরি করি। দুজনে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, ওনার অফিসে আপনারা চাকরি করেন মানে? মানে সোজা কথা, উনি এই এত বড় কোম্পানির মালিকের একমাত্র ছেলে আর এই কোম্পানির ফিউচার বস সুলতান মাহমুদ চৌধুরী। দারুণ চাচার মুখ থেকে এমন বাক্য শুনে দুজনেই যেন আকাশ থেকে পড়লো। দুজনে নীরব হয়ে রইল কিছু সময়। নীরবতা ভেঙে মিমি বলল, কি বলছেন কি এসব? সুলতান ভাইয়া এই কোম্পানির মালিকের ছেলে? আমি ঠিকই বলছি, উনি এই কোম্পানির মালিকের একমাত্র ছেলে সুলতান মাহমুদ চৌধুরী। আবারও কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো তাদের মাঝে। তবে এবার নীরবতা ভেঙে তাসফে কি যেন মনে করে বলে ওঠে, ওয়েট, চাচা আপনি কি বলেন যেন? সুলতান এই কোম্পানির মালিকের একমাত্র ছেলে? হ্যাঁ। চাচা আপনি তো কালকে মালিকের ছেলের অ্যাক্সিডেন্টের কথা বলেছিলেন আমাদের। আচ্ছা ওই ছেলেটা সুলতান নয় তো? ভয় ভয় কথাটা বলতে গিয়ে বারবার গলাটা আটকে আসছিল তাসফিয়ার। জি, আপনাদের সন্দেহটাই ঠিক। কালকে সুলতান স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছিল। কথাটা শুনেই যেন তাসফিয়ার মাথাটা চক্কর দিয়ে ওঠে। আর সে দুবার পিছিয়ে যেতে মিমি তাকে ধরে নেয়। তাসফিয়ার এমন রিয়েক্টে দারুণ চাচা অবাক হয়ে যায়। আপু তুই শান্ত হ, আমি কথা বলছি। চাচা, সুলতান ভাইয়া এখন কোথায় আছে? স্যারকে তো আল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আপনারা স্যারের কি হন? আর আপনার বোনই বা স্যারের অ্যাক্সিডেন্ট কথা শুনে এত রিয়েক্ট করলো কেন? স্বামীর বিপদের কথা শুনে যে কোনো স্ত্রী এমন রিয়াক্ট করবে, এটাই স্বাভাবিক, তাই না? মানেটা এখন বোঝানোর সময় নেই, অন্য একদিন বলবো আপনাকে। ধন্যবাদ চাচা। বলে মিমি আর তাসফিয়া হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে চাচা তাদের চলে যাওয়ার দিকে বোকার মতো তাকিয়ে থাকে। সব যেন তার মাথার উপর দিয়ে চলে গেছে। তাসফিয়া ও মিমি হসপিটালে গিয়ে আমার খোঁজ করতেই তারা জানতে পারে যে কিছুক্ষণ আগেই আমার মা বাবা এসে আমাকে নিয়ে গেছে। এবার তাসফিয়া মিমি দুজনেই মুখ ভার করে বাড়িতে ফিরে আসে। তাদের ফিরতে ফিরতে দুপুর হয়ে যায়। আফসানা বেগম ও রহিম সাহেব দুজনে তখন ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছিল তাদের মেয়েদের জন্য। এমন সময় তাদের ফিরে আসতে দেখে তার মা জিজ্ঞাসা করলেন, কি রে, তোদের দুজনের মুখ এমন ভার হয়ে আছে কেন? আজকেও কি কোনো খোঁজ পেলি না ওর? তাসফিয়া কাউকে কিছু না বলে সোজা নিজের রুমে চলে যায়। খোঁজ তো পেয়েছি আম্মু, কিন্তু কি? আসলে আম্মু, আমরা সেখানে। এরপর মিমি তার আম্মুকে সবটা খুলে বলে ও নিজের রুমে চলে যায়। রহিম সাহেব মিমির সব কথা শুনে দবাস করে সবাই বসে পড়েন মাথায় হাত দিয়ে। এমন সময় আফসানা বেগম বলেন, কেউ মনে হয় বলেছিল সুলতানকে রাস্তার ছেলে, আর সে নাকি টাকার জন্য তার মেয়েকে নিজের স্ত্রী বানিয়েছিল। অথচ সেই সুলতানই তার মতো 20-30টা বড় লোককে হাতের ইশারায় নাচানোর ক্ষমতা রাখে। কথাগুলো কানে আসতেই রহিম সাহেবের চেহারাটা কালো হয়ে যায়। তবে তিনি কোনো উত্তর করলেন না। এদিকে তাসফিয়া নিজের রুমে এসে বাথরুমে গিয়ে ঝর্ণার নিচে হাঁটু গেড়ে বসে কাঁদতে থাকে। নিজেকে বড্ড অপরাধী বলে মনে হচ্ছে তাসফিয়ার। কেননা সেই যে তার ভালোবাসাকে চিনতে পারেনি, আর এই জন্যই যে তার প্রিয় মানুষটারা যে অবস্থা। পরদিন সকালে বাবা সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। কতবার করে বললাম বিয়ে করতে, কিন্তু না, আমার কথা কানেই তুলল না। বলি এখন ক্ষতিটা কার হয়েছে? বিয়েটা যদি করতো তাইলে এই সময় বইয়ের সেবা যত্ন অন্তত পেত। বলি আমি মানুষ তো একজন, নাকি এক হাতে কয় দিক সামলাবো শুনি? তখন মার কথা শুনে বলল, রান্নার দায়িত্বটা একজনকে দিয়ে দিলে তো হয়। এত লোক থাকতে এত কাজ করা কি আছে, আমি সেটাই বুঝলাম না। রান্নাঘর থেকে কথাটা শুনে মা খুন্তি নিয়ে হাজির হয়। ওই কি বললা তুমি? হাতে খুন্তি দেখে তুতলেই বলল, কই আমি আবার কি করলাম? কি বললাম মানে? তুমি জানো না সুলতান আমার হাতের রান্নার খাবার ছাড়া কিছু খেতে চায় না? জানি তো। তাহলে বললা কেন অন্য একজনকে দায়িত্ব দিতে? মাই ডিয়ার সুইট হার্ট, আমি তো তোমার ভালোর জন্যই বলেছি। আমার বউটা এত কাজ করে কষ্ট করে, আমার কি তা দেখতে ভালো লাগে? তুমি বলো। বাবার কথায় মা লজ্জা পায়, তবে অভিমানী কণ্ঠে বলে, আমার কষ্ট যদি বুঝতে তাহলে ছেলেকে বিয়ে করাতে ঠিকই তুমি রাজি করাতে, কিন্তু না,
তুমি রাজি করানোর তো দূরের কথা, ছেলেকে বিয়ের কথাটাও একটাবার বলো না। এতটুকুই বলে তিনি বাবার দিকে তাকালেন। দেখলেন তিনি এখনো খবরের কাগজে মুখ গুজে আছেন, কেননা তার যেখানে কিছু বলার নেই। তিনি আবার বলতে লাগলেন, এখন যদি ছেলেকে বিয়ে করতে, তাহলে ওকে ওর বই সবসময় দেখে রাখতো, আমাকে এত চিন্তা করতে হতো না। আমি তো আর আমার ছেলেটার পাশে সবসময় বসে থাকতে পারি না, তাই না? এখন ওর বউ থাকলে সে তো ওর পাশে সবসময় থেকে ওর খেয়াল রাখতে পারতো, তাই না? মা হয়ে নিজের ছেলের এতটুকু ভালোই কি আমি চাইতে পারি না? অবশ্যই চাইতে পারেন। মা হয়ে নিজের ছেলের ভালো চাওয়া তো প্রত্যেক মায়েরই কর্তব্য ও অধিকার দুটোই। হঠাৎ কেউ একজন বলে ওঠে কথাগুলো। বলে পিছনে তাকান মা ও বাবা দুজনেই। আর তাকে দেখলো অপরূপা সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে নীল রঙের শাড়ি, মাথায় ঘোমটা, মেকআপবিহীন চেহারা, ঠিক যেন আকাশ থেকে নেমে আসে পড়ি। তবে তার চোখের নিচে কালি পড়েছে অনেকটা। মা এগিয়ে গিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে তাকে জিজ্ঞাসা করলো, কে তুমি? আর এখানে? পুরো কথা শেষ হওয়ার আগেই মেয়েটা পা ছুঁয়ে সালাম করলো তার। হঠাৎ এমন পরিস্থিতির জন্য মোটে প্রস্তুত ছিল না মা। তিনি অবাকে জিজ্ঞাসা করলো, আরে অদ্ভুত তো, তুমি আমাকে সালাম করলে কেন? বাহরে, শাশুড়ি মাকে সালাম করব না? তা কি করে হয়? শাশুড়ি মা মানে? কে তোমার শাশুড়ি মা? কেন আপনি? কথাটা বলেই গিয়ে বাবাকেও সালাম করলো তাসফিয়া। দোয়া করুন বাবা, আমি যেন আপনাদের ছেলেকে দেখে রাখতে পারি সব সময়। বাবা মার দিকে তাকিয়ে বলল, এবার মনে হয় তোমার কষ্ট চিন্তা দুটোই কমবে। তোমার পুত্রবধূ যে চলে এসেছে তোমাকে সাহায্য করতে। কী সব আবল তাবল বকছো তুমি? হ্যাঁ, চিনি না জানি না, কে না কে এসে নিজেকে আমার ছেলের বউ বললেই কি সে আমার পুত্রবধূ হয়ে যাবে নাকি? কিন্তু মা, আমি তো সত্যি আপনাদের ছেলের। কি প্রমাণ আছে যে তুমি আমার ছেলের বউ? তোমাদের বিয়েই বা কখন হলো? তাসফিয়া মুচকি এসে বলল, আমি জানতাম মা আপনি এটাই জিজ্ঞাসা করবেন, তাই আমি এগুলো নিয়ে এসেছি আমার সাথে। এরপর তাসফিয়া জরুরি কাগজপত্র আর বিয়ের ছবিগুলো দেখায় তার শাশুড়ি মাকে। ছবিগুলো দেখে চোখ বড় বড় হয়ে যায়। তিনি দবাস করে সবাই বসে পড়েন। বাবা মার এমন রিয়েক্ট দেখে তার কাছ থেকে ছবি আর কাবিনের কাগজটা নিয়ে যা দেখেন তা দেখে তার মুখটাও কালো হয়ে যায়। এরপর সবাই কিছুক্ষণ নীরব থাকে। নীরবতা ভেঙে মা বলে উঠল, এবার বুঝতে পারছি ফাজিল পোলাটা কেন বিয়ের কথা বললে এত বাহানা করতো। আমি এতবার করে বললাম বিয়ে করতে, তখন যদি একবার বলতো বিয়ে করেছে, তাহলে কি এমন হতো? আমি কি ওর বউকে মেনে নিতাম না? আমার ছেলেটা আমাকে এতটা ভালো চিনে তা আজ জানতে পারলাম। বলতে বলতেই টুপ করে এক ফোঁটা চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে মার। আরে তুমি কাঁদছো কেন? দেখো, সুলতান যখন এরকম সিদ্ধান্ত নিয়েছে তার মানে এর পেছনে নিশ্চয় কোনো কারণ আছে। সেটা তো দেখতেই পেলাম। বলেই মাতা রুমে চলে গেলেন। বাবা তার পিছনে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়েন আর বলেন, উপরে তলায় দ্বিতীয় রুমটা সুলতানের। কথাটা বলেই তিনি মার কাছে চলে গেলেন তাকে শান্ত করার জন্য। এরপর তাসফিয়া উপরের তলায় দ্বিতীয় রুমটায় চলে আসে। এসে দেখে আমি বিছানায় শুয়ে আছি, আমার মাথায় ও হাতে আর এক পায়ে ব্যান্ডেজ করা। দৃশ্যটা দেখেই তার চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। আর সে এক মুহূর্ত অপেক্ষা না করে আমার কাছে চলে আসে। তাসফিয়া আমার মাথার কাছে এসে আমার কপালে একটু চুমু খায়। এমন সময় তার গাল বেয়ে অশ্রুকণা আমার চোখের উপরে পড়ে। হঠাৎ চোখের উপর পানি পড়ায় আরামের ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতে পাগলিটাকে চোখের সামনে দেখে আমার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। পরক্ষণে মনে পড়লো সেখানে কিভাবে আসবে। সে তো আমার সম্পর্কে কিছুই জানে না, তার মানে আমি স্বপ্ন দেখছি। কিন্তু আমার ধারণাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে তাসফিয়া আমাকে জোরে ধরে হু হু করে কাঁদতে লাগলো। আমি পুরো হতভঙ্গ হয়ে গেলাম। বুঝতে পারলাম এটা স্বপ্ন নয়, বাস্তব। কিন্তু সেখানে কিভাবে এলো? এ কি তুমি তুমি এখানে কি করে আসলে? তাসফিয়া আমার বুক থেকে মাথা তুলে বলল, তুমি কি ভেবেছ আমাকে কিছু না বললে আমি তোমার ব্যাপারে কিছুই জানতে পারবো না? ও আচ্ছা, জানতে পেরেছো, ভালো কথা। কিন্তু এখানে কেন এসেছো? তোমার স্বামীর বাড়িতে না গিয়ে? স্বামীর বাড়িতেই তো এসেছি, তুমি তো আমার স্বামী। না, আমি তোমার কেউই না, চলে যাও এখান থেকে। প্লিজ আমায় ক্ষমা করে দাও তুমি, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে। চলে যাও এখান থেকে। কিছুটা চিৎকার করে বলতে গিয়ে আমি একটু ব্যথা পেলাম, তাই মাথা ধরে আহ করে উঠলাম। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, তুমি প্লিজ উত্তেজিত হইও না। আমাকে যত ইচ্ছে কষ্ট দাও, সহ্য করে নেব, কিন্তু প্লিজ নিজেকে কষ্ট দিও না, আমি যে তা সহ্য করতে পারবো না। কথাগুলো বলেই তাসফিয়া কাঁদতে কাঁদতে রুম থেকে চলে যায়। পাগলিটা রুম থেকে চলে যেতেই আমার চোখ জোড়া ঘোলাটে হয়ে গেল। কেননা পাগলি চোখের পানি যে আমি সহ্য করতে পারি না, চাইলে ওকে কাছে টেনে নিতে পারছে না। তীব্র একটা অভিমান আমার মধ্যে কাজ করছে, বা আমাকে তার থেকে দূরে সরিয়ে রাখছে। দুপুরে খাওয়ার সময় তাসফিয়া খাবার নিয়ে আসলো আমার জন্য। আমি খাবো না বলে ওকে চলে যেতে বললাম। চলো চলো দৃষ্টিতে তাকিয়ে বলল, রাগ তো আমার উপরে, তুমি খাবারের উপরে কেন রাগ দেখাচ্ছ? প্লিজ
খেয়ে নাও, নয়তো ওষুধ খাবে কি করে? প্লিজ খেয়ে নাও। পাগলিটা চোখের পানি সহ্য হচ্ছিল না, তাই বাধ্য হয়ে চুপচাপ খেয়ে নিলাম। মনে মনে অনেক খুশি হলাম, কারণ এই প্রথম পাগলিটা আমাকে নিজের হাতে খাবার খেয়ে দিল। আগে আমি ওকে নিজের হাতে খাবার খেয়ে দিয়েছি, আজ সে আমাকে খাই দিল নিজের হাতে। তবে তাকে বুঝতে দিলাম না কিছু। খাবার খাওয়ার পর ওষুধ খেয়ে খাবারের প্লেট নিয়ে সে চলে গেল। রাতে খাবার পর্ব শেষে তাসফির রুমে এসে দরজা লাগিয়ে দেয়। আমি তা দেখে বললাম, দরজা বন্ধ করলে কেন? স্বামী স্ত্রী রাতে ঘুমানোর সময় কি কখনো দরজা খুলে রাখে নাকি? মানেটা কি? এত মানে জানতে হবে না, চুপচাপ শুয়ে থাকো আর আমাকে আমার কাজ করতে দাও। তোমার কাজ মানে? তাসফি কিছু না বলে মুচকে একটা হাসি দেয় আর তার ব্যাগ থেকে একটা ড্রেস বের করে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর তাসফি একটা গোলাপি নাইট ড্রেস পরে বের হয় আর ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে থাকে। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, যেন একটা ঘোরের মধ্যে চলে গেছি। কিছুক্ষণ পরে ঘোরটা কেটে গেল যখন দেখলাম পাগলিটা আয়নায় আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। আমি তা দেখার সাথে সাথেই চোখ সরিয়ে নিয়ে আস্তে করে শুয়ে পড়লাম আর মুখটা কম্বল দিয়ে ঢেকে ফেললাম। এদিকে আমার এমন কাণ্ড দিকে তাসফির ভীষণ হাসি পাচ্ছে আর মনে মনে নিজেকে নিজে বাহবা দিচ্ছে। পাগলিটা খুব ভালো করেই জানে আমি ওকে এই রূপে দেখলে ওর মধ্যে হারিয়ে যাব, তাই তেমন করলো। পাগলি একটা, মনে মনে কথাগুলো বলে নিজে নিজে মুচকে আসতে লাগলাম। কিছুক্ষণ পর তাসফি এসে আমার পাশে বসলো। যখনই শুতে যাবে তখন আমি মাথা বের করে বললাম, তুমি এখানে কেন? ঘুমাবো তাই। না, তুমি এখানে ঘুমাতে পারবে না। তাহলে কোথায় ঘুমাবো? যেখানে খুশি সেখানে, তবে এখানে না। আর কিছু না বলে মুখ ঢেকে ফেললাম। মুখে বললে মনে মনে খুব করে চাইছিলাম সে আমার পাশেই ঘুমুক। কিছুক্ষণ পর আমি মাথা বের করে ওকে চোখ বলে খুঁজলাম, কিন্তু পেলাম না। এ কি, ও কি তাহলে চলে গেল? এমন সময় চোখ গেল সোফার উপরে, দেখলাম বউটা আমার সেখানে শুয়েছে। ধুর, ভালো লাগে না। চাইলাম কি আর হলো কি, মন খারাপ করে আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ রাত 2:30টার দিকে বুকের উপর গরম হাওয়া অনুভব করায় ঘুম ভেঙে যায়। তাকে দিকে কেউ যেন আমাকে জড়িয়ে ধরে আরামসে ঘুমোচ্ছে। বুঝতে বাকি রইল না যে এটা আমার পাগলি বউ ছাড়া আর কেউই না। আমার মুখে হাসি ফুটে উঠলো। আমি আমার এক হাত দিয়ে পাগলিটাকে বুকের আরো কাছে টেনে জড়িয়ে ধরলাম। এরপর কখন যে ঘুমিয়ে পড়লাম টেরি পেলাম না। সকালে প্রায় 7টা বাজে আমার ঘুম ভেঙে যায়। দেখলাম পাগলিটা এখন আমাকে জড়িয়ে ধরে আছে। বুঝতে পারলাম পাগলিটা অনেকদিন পর আবারও নিজের প্রিয় স্থান খুঁজে পায় একটু ভালো করে ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থায় ভীষণ মিষ্টি লাগছে ওকে। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে চুমু খেয়ে বসলাম ওর কপালে। যাক বাবা, চুমু খাওয়ার সাথে সাথে দেখে নড়ে চড়ে উঠলো। কোনো উপায় না পেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন থাকার মতো করে ঘুমানোর ভান করতে লাগলাম। এদিকে তাসফি ঘুম থেকে ওঠে আমার দিকে তাকিয়ে মুচকে হাসলো। তারপর সে আমার কপালে একটা চুমু দেয় আর মনে মনে বলে, এটা তোমার রিটার্ন গিফট। এরপর তাসফি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে যায়। সে সোজা কিচেনে চলে আসে আর দেখে যে মা ব্রেকফাস্ট বানাচ্ছে। প্রথমত, আমি তোমার মা নই, আর দ্বিতীয়ত, আমার রান্নাঘরে বাইরের কেউ ঢুকে কিছু করুক তা আমার পছন্দ নয়। তাই তুমি ওইখান থেকে যেতে পারো। ক্ষমা করবেন মা, আমি আপনার কথাটা মানতে পারলাম না। উফ, বড্ড অবাধ্য তো তুমি। যেতে। পুরো কথা শেষ হওয়ার আগে তাসফিয়া মাকে সেখানে তাকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে মুচকে এসে বলল, ঠিক ধরেছেন, আমি অনেক অবাধ্য, কিন্তু কি করব বলেন। আমার কাছে আমার মা যেমন, আপনিও তেমন। নিজের মাকে যখন কোনো কাজ সহজে করতে দেই না, তাহলে আপনাকে কি করে করতে দিব আপনিই বলুন। তাসফিয়ার এমন কথায় মা আর কোনো কথা বললেন না, চুপ করে রইলেন। ও কিছুক্ষণ পর কিচেন রুম থেকে বের হয়ে গেলেন। কিচেন রুম থেকে বের হয়ে তিনি ড্রয়িং রুমে গিয়ে বসলেন। তা দেখে বাবা একটু মুচকে এসে বলল, বাহ, এতদিনে আমি যা করতে পারিনি তা দেখছি তোমার বৌমা করে দেখেছে আজ। কথাটা শুনেই মার বুঝতে বাকি রইল না যে তার হাজবেন্ড সব দেখছেন। কিছুক্ষণ পর তাসফিয়া ব্রেকফাস্ট বানিয়ে এনে সবাইকে সার্ভ করে দেয়। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও আমাদের সাথে বসে খেয়ে নাও। তাসফিয়াকে উদ্দেশ্য করে বলল বাবা, না বাবা, এখন না, আগেও খেয়ে নিক, তারপর না হয় আমি খাবো। ও আচ্ছা, তুমি বরং ওর জন্য খাবারটা নিয়ে যাও তাহলে। আচ্ছা। এরপর তাসফিয়া ব্রেকফাস্ট নিয়ে রুমে আসে। এসে দেখে আমি নিজে নিজে বিছানা থেকে ওঠার ব্যর্থ চেষ্টা করছি। সে তাড়াতাড়ি করে খাবারটা টেবিলে রেখে আমার কাছে এগিয়ে আসে। পারছো না যখন কেন বারবার বৃথা চেষ্টা করছো? আমাকে বললেই তো হয়, আমি নিয়ে যেতাম ওয়াশরুমে। তুমি কি ছিলে এখানে যে তোমার হেল্প নেব? ওকে, আমার দোষ সব। এখন আসো আমার সাথে। এরপর তাসফিয়া আমাকে ওয়াশরুমে নিয়ে যায়। এভাবে দেখতে দেখতে 1 মাস কেটে যায়। এই 1 মাসে তাসফিয়ার ভালোবাসা আর সেবা যত্নে আমি প্রায় সুস্থ হয়ে যাই। আমার মনের ভিতরে জমা হওয়া অভিমানও অনেকটা কমে যায়। একদিন সকালে আমি ঘুম থেকে করে নাস্তা করে গাড়ি নিয়ে ঘুরতে বের হবো, এমন সময় তাসফিয়া এসে বলল, কোথায় যাচ্ছ তুমি? একটু ঘুরতে যাচ্ছি বাইরে। কেন? ও আচ্ছা, তাহলে তাড়াতাড়ি ফিরে এসো। কেন? এমনি। এরপর আমি তাকে আর কিছু না বলেই বের হলাম গাড়ি নিয়ে। অনেকদিন পর বাড়ি থেকে বের হয়েছি,
তাই আলো বাতাসে বেশ ভালোই লাগছে। ইস, পাগলিটা মনে আমার সাথে আসতে চেয়েছিল, কিন্তু মুখ পেটে বলতে পারেনি। তাসফিয়াকে নিয়ে ভাবছিলাম, এমন সময় অচেনা একটা নাম্বার থেকে কল আসলো। অচেনা নাম্বার হয় প্রথমবার ধরলাম না, কিন্তু দ্বিতীয়বার যখন আসলো তখন ইম্পর্টেন্ট কল হতে পারে ভেবে রিসিভ করলাম। হ্যালো, কে? আমি রাকিব, যার সাথে তাসফিয়ার বিয়ে হওয়ার কথা ছিল। ও আচ্ছা, তা কেন কল দিয়েছেন জানতে পারি? আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার তো মনে হয় না আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে। আমার সাথে আপনার কথা না থাকলেও আমার আছে, আর তাছাড়াও কথাগুলো জানা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওকে, কোথায় দেখা করতে হবে বলেন, আমি আসছি। এবার রাকিবের বলা ঠিকানা আমি কিছুক্ষণের মধ্যে চলে এলাম। গিয়ে দেখে রাকিব এখন আসেনি, তাই আমি তার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর রাকিব এসে আমার সামনে বসে পড়ল। তাড়াতাড়ি বলুন, কি বলবেন? এমনিতে আমার অনেক টাইম নষ্ট করেছেন আপনি। এরপর রাকিব এমন একটা কাজ করলো যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে হঠাৎ করে আমার পা ধরে বসলো আর বলতে লাগলো, আমি আপনার পায়ে ধরি ভাই, প্লিজ আপনি আমার তাসফিয়াকে আমার কাছে ফিরিয়ে দেন। আমি ওকে ভালোবেসে ফেলেছি ভাই, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ ভাই, ওকে আমার কাছে ফিরিয়ে দেন। আরে কি করছেন কি? ছাড়ুন, আমার পা ছাড়ুন বলছি। না, আমি পা ছাড়বো না, আগে বলেন আপনি ওকে আমার কাছে ফিরিয়ে দেবেন। আর সহ্য করতে পারলাম না, দিলাম পাটাকে ছাড়া। সাথে সাথেই সে আমার পা ছেড়ে দিয়ে ফ্লোরে পড়ে গেল। আমি তাকে মাটি থেকে উঠিয়ে কলার চেপে ধরলাম। তোর সাহস তো কম না, আমার তাসফিয়াকে নিজের তাসফিয়া বলছিস কোন সাহসে? বলে ঠাস করে একটা চড় মারলাম তাকে। তারপর এগিয়ে বললাম, এই, ওকে তোর কাছে ফিরিয়ে দেবো মানে? আমি কি তোদের মাঝে ঢুকেছিলাম নাকি? তুই আমাদের মাঝে ঢুকেছিলি। ভাই, আমি স্বীকার করছি আমি আপনাদের মাঝে ঢুকেছি, কিন্তু কি করব আপনিই বলেন। আমি ওর সাথে আপনি সেজে থাকতে থাকতে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেও বুঝতে পারিনি। আর তাছাড়াও তার সাথে রাতে সব সময় একসাথে থেকেছি, তার শরীরের প্রত্যেক অঙ্গের ছোঁয়া আমি পেয়েছি। আমি ওর কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি যে ভালো না বেসে থাকতেই পারলাম না। কথাটা কানে আসতেই আমার মাথাটা যেন চক্কর দিয়ে উঠলো। আমার হাত ছুটে গেল রাকিবের কলার থেকে, আর দবাস করে মাটিতে পড়লাম। আমার চোখ জোরে গোলাটে হয়ে গেল, দুফোঁটা অশ্রুকণা ঝরে পড়লো গাল বেয়ে। আমি বুঝতে পারছি না কি করব। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে চলে গেলাম অজানা গন্তব্যে। এদিকে রাকিব তার চোখের নকল পানি মুছে জোরে জোরে হাসতে লাগলো। বাড়িতে তাসফিয়া বসে বসে অপেক্ষা করছে আমার জন্য। দুপুর হয়ে গেল, কিন্তু আসার কোনো নামগন্ধ নেই। দুপুরে সবাইকে খাবার দেওয়ার সময় বাবা তাকে তাদের পাশে খেতে বলে, কিন্তু সে আমার সাথে খাবে বলে জানিয়ে দেয়। তখন বাবা বলে, কিন্তু মা, সুলতান আসতে আসতে তো রাত হয়ে যাবে। তুই কি ততক্ষণ পর্যন্ত না খেয়ে থাকবি নাকি? কি বলে? এত দেরি হবে ওর? কিন্তু কেন বাবা? ও নাকি এক ফ্রেন্ডের বার্থডে পার্টিতে আছে আজকে, তাই সেখানে গেছে। ও আচ্ছা, আপনারা খেয়ে নিন, এখন আমি পরে খেয়ে নিব। সবার খাওয়া শেষ হলে তাসফিয়া সবকিছু গুছিয়ে রেখে রুমে চলে আসে না খেয়ে, আর বিছানায় শুয়ে থাকে মন খারাপ করে। হঠাৎ তার মনে পড়লো তার কাছে তো আমার নাম্বার আছে। সে এক মুহূর্ত দেরি না করে আমাকে কল দিল, কিন্তু কল কেটে যায়। সে আবারও কল করে, আবারও কল কেটে যায়। তৃতীয়বার কল দিলে ফোন বন্ধ পায়। কি ব্যাপার সুলতান, আমার ফোন না ধরে বন্ধ করে দিলে কেন? কি হয়েছে ওর? রাত 9টা বেজে গেছে, কিন্তু এখনো আমার না আসার চিন্তায় তাসফিয়ার মাথা কাজ করছে না। রাতে খাবার সময় তাসফিয়া খাবার সার্ভ করে দিচ্ছিল, এমন সময় মা তাকে বলল, তুমিও আমাদের সাথে খেয়ে নাও, সুলতানের আস্তে আস্তে অনেক দেরি হবে। আপনি কি করে জানলেন মা? কি করে আবার? সুলতান নিজেই ফোন করে বলছে। ও আচ্ছা, আমি পরে খেয়ে নিব, আপনারা খেয়ে নিন আগে। সবার খাওয়া শেষে তাসফিয়া সবকিছু গুছিয়ে রেখে রুমে চলে আসে, আর বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। তার মনে হচ্ছে তার কোনো কারণে আমি তার সাথে এমন করছি, কিন্তু কি কারণ সেটা তাসফিয়া বুঝতে পারছে না। রাত প্রায় 11টা বাজে, কলিং বেল বেজে উঠলো। তাসফিয়া তখন কিচেনে গিয়েছিল পানি আনতে। এমন সময় কলিং বেল বেজে ওঠে, তাড়াতাড়ি তাসফিয়া দরজা খুলে দেয়, আর তখন দেখে যে আমি এসেছি। আমি তাসফিয়ার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেই আর ভিতরে চলে যাই। তাসফিয়া আমার পিছন পিছন আসতে আসতে বলল, কোথায় ছিলে তুমি? তোমাকে কতবার কল দিলাম, অথচ তুমি আমাকে একবারও কল ব্যাক করলে না। ফোনটাও সারাদিন বন্ধ করে রাখলে, কিন্তু কেন? জানো আমার কতটা কষ্ট হচ্ছিল তোমার জন্য। আমি তাসফিয়ার কোনো কথারই জবাব না দিয়ে হাঁটতে হাঁটতে নিজের রুমে চলে আসি। কি হলো? কোনো উত্তর দিলে না যে আমার প্রশ্নের? তুই কে যে তোকে আমি এত কৈফিয়ত দিতে যাব? এই প্রথম আমার মুখ থেকে তুমির বদলে তুই শব্দটা শুনে তাসফিয়া ভীষণ অবাক হলো। কি হয়েছে তোমার? সকালেও তো তুমি করে বলছিলে, আর এখন ফিরে এসে তুই করে বলছো। কথাটা বলতে বলতেই এগিয়ে এসে আমার বুকে হাত রাখতেই আমি ঝাড়ি মেরে তার হাতটা সরিয়ে দিয়ে বললাম, ডোন্ট টাচ মি, একদম আমাকে ছুবে না তোমার এই নোংরা হাত দিয়ে। নোংরা হাত মানে? কি বলছো কি তুমি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার সাথে আমার কথা বলতেও ঘৃণা হচ্ছে,
কথাটা বলে ওয়াশরুমে চলে গেলাম। এদিকে আমার এমন কথা শুনে তাসফিয়া দবাস করে বিছানায় বসে পড়ে আর কান্নায় সে ভেঙে পড়ে। সে কিছুতেই বুঝতে পারছে না আমি তাকে কেন নোংরা কথা বললাম। সে তো নোংরা শব্দটা শোনার মতো কোনো কাজই করেনি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি তাসফিয়া কাঁদছে। আমি তা দেখে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম, নয়তো যে আমি গলেই যাব। এরপর আমি কিছু না বলে বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লাম। তা দেখে তাসফিয়া বলল, এই কি তুমি শুয়ে পড়লে যে, খাবার খাবে না? খেয়ে এসেছি। ও, আমি তো ভাবলাম তোমার সাথে খাবো, তাই দুপুর থেকে কিচ্ছু খাইনি পানি ছাড়া। কথাটা শুনে নাচাতে এক ফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়লো। সে দেখার আগেই তা মুছে ফেললাম। ও আচ্ছা, যাও গিয়ে খেয়ে নাও এখন। আমি কি তোমাকে ছাড়া কখনো খেয়েছি? কেন? আমি যখন ছিলাম না তখন তো ঠিকই খেয়েছো অন্য একজনের সাথে, এখনো তাই করো। ভেবো না সেও খেয়েছে, তাই তুমি খেয়ে নাও। কথাটা শুনে না চাইতেও তাসফিয়ার চোখ জোরে অশ্রুতে ভরে যায়। সে দাঁড়িয়ে থাকতে পারলো না, ওয়াশরুমে চলে গেল। সেই চলে যেতেই আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। দৃষ্টিহীন থাকতে তুমি আমার উপস্থিতি অনুপস্থিতি সব বুঝতে পারতে, অথচ দৃষ্টি ফিরে পেতে সব ভুলে গেলে। তাহলে কি তুমি আমি মন থেকে কখনো ভালোবাসোনি? কিছুক্ষণ পর তাসফিয়া ওয়াশরুম থেকে বের হয়ে নিজে বিছানায় শুয়ে পড়ে। সকালবেলা খাবার টেবিলে তাসফিয়া সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছিল। তখন মা বলল, এই মেয়ে, এখন তো আমাদের সাথে বসে খাবার খাও। এখন তো তোমার হাজবেন্ডও আছে, তাই না? নাকি আজকেও গতকালের মতো পরে খাবো বলে সারাদিন না খেয়ে থাকার ধান্দা আছে? কে বলো গতকাল সারাদিন না খেয়ে গেছিল বৌমা? তাসফিয়া অবাক হয়ে যায়। তার শাশুড়ি কি করে জানলো যে না খেয়েছিল গতকাল? কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? বসো। আমার কথায় তাসফিয়া বসে পড়ে। কিছুক্ষণ পর সবার খাওয়ার মাঝে আমি বললাম, আব্বু আমি অফিসে জয়েন করতে চাই, তাও আজকেই। অফিসে যাবি? এটা তো ভালো কথা। তাই বলে আজ থেকেই? ও ও, আমি তো ভাবলাম তুই বৌমার সাথে কয়েকদিন টাইম স্পেন্ড করবি, ঘুরবি ফিরবি, তারপর না হয় অফিসে জয়েন করবি। আমি তো তাই চেয়েছিলাম আব্বু, কিন্তু তা যে সম্ভব নয়। মনে মনে বললাম কথাটা। এদিকে আমার অফিসে যাওয়ার কথা শুনে তাসফিয়ার মন খারাপ হয়ে যায়। নাস্তা করে আমি রুমে এসে রেডি হতে লাগলাম। এর মধ্যে তাসফিয়া এসে আমার গলায় টাই পরাতে যাবে। তখন আমি তাকে নিজের কাছ থেকে সারিয়ে নিলাম। তোমাকে না বারণ করেছি, তোমার নোংরা হাত দিয়ে আমাকে একদম ছুবে না। তুমি কেন আমাকে বারবার নোংরা কথা বলছো? আমি কি এমন করেছি যার জন্য আমাকে নোংরা বলছো? হ্যাঁ, যে মেয়ে নিজের সবকিছু অন্যকে বিলিয়ে দিয়ে স্বামীর কাছে ফিরে আসে কিন্তু সত্যিটা লুকিয়ে যায়, সে আর যাই হোক ভালো হতে পারে না। আমার কথায় তাসফিয়া এবার বুঝতে পারলো যে আমি কেন তোটা রেগে আছি তার উপর। মানে কি বলছো কি তুমি? আমি তো এরকম কিছুই করিনি। আমি তার কথায় কোনো উত্তর না দিয়ে নিজের মতো করে রেডি হতে লাগলাম। সে আমাকে তার সামনে ঘুরিয়ে বলল, এই বিশ্বাস করো, আমি তেমন কিছুই করিনি। তুমি ভুল ভাবছো। রাকিব আর আমার মধ্যে সেরকম কিছুই হয়নি কখনো। বিশ্বাস করতাম যদি তুমি আমার তাসফিয়া হতে। মানে কি বলছো? আমি তো তোমারই তাসফিয়া। না, তুমি সেই তাসফিয়া নও যাকে আমি ভালোবেসেছি। তোমাকে আমার বড্ড অচেনা মনে হয়। এরপর তাকে কিছু বলার সুযোগ না দিই আমি অফিসের উদ্দেশ্যে বাবার সাথে রওনা হই। এদিকে তাসফিয়া বিছানায় বসে আমার বলা কথাগুলো ভাবতে লাগলো। সে কিছুতেই বুঝতে পারছে না যে আমি কেন তাকে এই কথাগুলো বললাম। সে তো তারই তাসফিয়া, তাও কেন সে বললো যে এই কথা যে সে তাসফিয়া নয়, এসবই সে ভাবছিল। এদিকে আমি অফিস আসার পর সবাই আমাকে স্বাগত জানায় ফুল দিয়ে। এরপর আমাকে আমার বাবা চেয়ারে বসিয়ে প্রয়োজনীয় কিছু কথা বলে তিনি সেখান থেকে চলে যান। আমি আমার কেবিনে বসে কয়েকটা ফাইল দেখছিলাম। এমন সময় ফোনে একটা কল আসে। আর চোখে তাকিয়ে যে নাম্বারটা দেখলাম তা দেখে আমার চিন্তা অসুবিধা হলো না যে কে কল দিয়েছে। কল রিসিভ করে বললাম, হ্যালো। ওহ মাই ডিয়ার সুইট হার্ট, কেমন আছো তুমি? তোমার মধ্যে একটা সুন্দরী মেয়ে থাকতে আমি কি খারাপ থাকতে পারি কখনো? ও মা, তাই নাকি? তাই। তা আমার জানটা কেমন আছে শুনি? এতদিন এমন ভালো ছিলাম না, তবে আগামীকাল থেকে অনেক ভালো থাকবো। তাই নাকি? তা ভালো থাকার কারণটা কি জানতে পারি? কারণ একটাই, আগামীকাল থেকে আমি আমার জানের সাথে থাকবো। মানে? আরে বোকা, আগামীকাল থেকে আমি তোমার সাথে থাকবো, কারণ আমি কাল আসছি তোমার কাছে। সত্যি? জানি, সত্যি। এরপর তার সাথে আরো কিছুক্ষণ কথা বলে আমি ফোন রেখে দিই। সন্ধ্যায় ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়ে আমি বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হই। আমি গাড়ি ড্রাইভ করছি, এমন সময় আমার ফোনে একের পর এক নোটিফিকেশন আসতে লাগলো। আমি আর চোখে তাকিয়ে দেখলাম আমার হোয়াটসঅ্যাপে অনেকগুলো ছবি পাঠানো হয়েছে। হঠাৎ একসাথে এত ছবি দেখে আমি অনেকটা অবাক হয়ে যাই। আমি রাস্তায় গাড়ি সাইড করে ফোনটা হাতে নিয়ে ছবিগুলো দেখে বাকরুদ্ধ হয়ে যাই। রাগে আমার চল ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে, কেননা সেই ছবিগুলোতে স্পষ্ট তাসফিয়া ও রাকিবকে পাশাপাশি দেখা যায়। ছবিগুলোর একটাতে তাসফিয়া রাকিবকে জড়িয়ে ধরে আছে, বিছানায় বসে আছে। আরেকটাতে তাসফিয়া ও রাকিব একে অপরের হাত ধরে বসে আছে। আরেকটাতে তাসফিয়া ও রাকিব দুজনে ছাদে দাঁড়িয়ে আছে পাশাপাশি। আরেকটাতে দেখা যায় দুজনে বাগানে পাশাপাশি দাঁড়িয়ে আছে একে অপরের হাত ধরে। এছাড়াও শিশুর ছবিতে
তাসফিয়া ও রাকিব দুজনেই দুজনকে জড়িয়ে ধরে আছে। ছবিগুলো দেখে না চাইতেও আমার চোখে পানি চলে আসে। আমার সন্দেহটাই সত্যি হলো। রাতে প্রায় 11:30টার দিকে আমি বাড়ি ফিরলাম। ফিরে দেখলাম আমার মা তাসফিয়া ড্রয়িং রুমে বসে আছে। আমাকে আসতে দেখে আমার মা বলল, কোথায় ছিলি এতক্ষণ? তুই তো সেই সন্ধ্যায় অফিস থেকে বেরিয়ে পড়েছিলি, তাহলে এত দেরি হলো যে? আসলে আম্মু, একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল তো, তাই একটু লেট হলো আর কি। তো ফোন কেন বন্ধ? চার্জ নেই। তুই পারিস বটে, যা গিয়ে ফ্রেশ হয়ে আমি খাবার বাড়ছি। এরপর আমি রুমে এসে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলে তাসফিয়া আমাকে তোয়ালে গিয়ে দেয়, কিন্তু আমি সেটা না নিয়ে অন্য একটা তোয়ালে দিয়ে হাত মুছে নেই। এতে তাসফিয়া খানিকটা কষ্ট পেয়ে বলল, এটা আর ওটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য আছে। কি? কারণ ওইটা তুমি ছুঁয়েছো তাই। তুমি এখনো আমাকে ভুল ভাবছো, তাই না? কিন্তু বিশ্বাস করো রাকিব, আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি আমাদের ভালোবাসার কসম করে বলছি, আমি রাকিব কেন জীবনে কখনো কোনো পুরুষের সাথে রাত কাটাইনি। অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি জানি সেটা। তুমি জানো? হ্যাঁ জানি। ওই দিন যখন আমি ঘুরতে বের হয়েছিলাম তখন। এরপরের দিন রাকিব আমাকে কি কি বলেছিল তাসফিয়া সম্পর্কে সবটা খুলে বললাম তাসফিয়াকে। কি এত বড় মিথ্যা কথা বলেছে ওই শয়তানটা? আমি প্রথম অবস্থায় তার কথাটা বিশ্বাস করে নিয়েছিলাম ঠিকই, কিন্তু পরে হঠাৎ আমার মনে পড়লো, তুমি জানতে না যে রাকিব আমি সে যে তোমার কাছে ছিল, কিন্তু তোমার পরিবার তো জানতো যে সে তোমার কেউ না। সেক্ষেত্রে তারা একটা পরপুরুষকে কিভাবে তোমার সাথে রাত কাটাতে দেবে? এভাবেই আমি বুঝতে পারলাম যে সে মিথ্যা বলেছে আমাকে। আর বাসায় ফিরে তোমাকে সব কথা বলার মাধ্যমে পুরোপুরি শিওর হলাম যে রাকিব মিথ্যা বলেছে। ও, তাহলে এখনো রেগে আছো কেন? রাকিবের কথা মিথ্যা হলো এটা তো আর সত্যি নয় যে তুমি আর সে দূরে ছিলে, কাছাকাছি আসোনি এখনো। আমার কথায় তাসফিয়া মুখটা শুকিয়ে যায়, সে মাথা নিচু করে ফেলে। আমি সেটা সন্দেহ করতাম মাত্র, আর আজ তার প্রমাণও পেলাম যে আমার ধারণাটাই ঠিক। আমার কথায় তাসফিয়া মাথা উঁচু করে তাকায় অবাক দৃষ্টিতে। তখন আমি আমার হোয়াটসঅ্যাপে পাওয়া ছবিগুলো দেখাই। ছবিগুলো দেখে তাসফিয়ার চোখ বড় বড় হয়ে যায়। কি হলো, চুপ করে আছে কেন? তোমার নীরবতায় বলে দিচ্ছে যে ছবিগুলো মিথ্যা নয়। তাসফিয়া কিছু না বলে চলাচল দৃষ্টিতে নিচের দিকে চেয়ে আছে। জানো তাসফি, তুমি ওকে জড়িয়ে ধরেছিলে, হাত ধরেছিলে। এটা জেনে যতটা না কষ্ট পেয়েছি তার থেকে 1000 গুণ কষ্ট পেয়েছি। কেন জানো? আমার কথায় তাসফিয়া আবারও চলাচল দৃষ্টিতে তাকায় আমার দিকে। আমার পাগলিটা আমায় চিনতে পারিনি ভেবে, হয়তো আমার ভালোবাসাতে কোনো কমতি ছিল তাই চিনতে পারোনি, তাই না? কথাগুলো বলতে বলতেই আমার গাল বেয়ে দুপুরটা অশ্রু গড়িয়ে পড়লো তাসফিয়ার চোখের সামনেই। আমার বলা বাক্য দুটি তাসফিয়ার হৃদয়ে গিয়ে বিঁধল। আমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে যাই। আমি চলে যেতে তাসফিয়া কান্নায় ভেঙে পড়ে আর কাঁদতে কাঁদতে বলল, না সুলতান, তোমার ভালোবাসায় কোনো কমতি ছিল না। কমতি তো আমার ভালোবাসায় ছিল, যার জন্য তোমাকে চিনতে পারিনি। প্রায় রাত 1:30টার দিকে আমি আমার রুমে গিয়ে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে থাকা তাসফিয়ার কাছে যাই। গিয়ে দেখি আমার পাগলিটা ঘুমিয়ে পড়েছে আর চোখের কোণে বিন্দু বিন্দু অশ্রুকণা রয়েছে। আমার বুঝতে বাকি নেই যে সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আমি আলতো করে তার চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো মুছে দেই। আমি এখন এমন একটা পরিস্থিতি আছি যে আমি না পারছি তোমার কাছ থেকে দূরে থাকতে, আর না পারছি তোমাকে কাছে টেনে নিতে। যেন কোনো এক অদৃশ্য শক্তি আমায় তোমার থেকে দূরে থাকতে দিচ্ছে না, নিজে চাইতে বেশি ভালোবাসি বলে। আবার সেই শক্তি আমাকে তোমার কাছে টেনে নিতেও দিচ্ছে না। হয়তো হৃদয়ে পাহাড় সমান অভিমান জমে আছে বলে। কথাগুলো বলে আমার পাগলিটার কপালে একটা চুমু এঁকে দেই। এবার আমি সবাইকে শুয়ে পড়ে অন্যদিকে মুখ করে। আমি শুয়ে পড়তে তাসফিয়ার গাল বেয়ে এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়লো তার চোখ বন্ধ অবস্থাতেই। এরপর সে শোয়া থেকে উঠে বসে আমার দিকে তাকিয়ে বলল, আমি জানি তুমি আমাকে কষ্ট দিলেও আমার চাইতে তুমিই বেশি কষ্ট পাও। হয়তো তুমি ছেলে বলে তোমার কষ্ট কম প্রকাশ পায়, কারণ ছেলেরা যে মেয়েদের মতো কাঁদতে পারে না। যতই কষ্ট হোক না কেন তাদের, তোমার হৃদয়ে জমে থাকা অভিমানের জন্যই তো তুমি আমার কাছে টেনে নিতে পারছো না, তাই না? ঠিক আছে, আমিও তোমার পাগলি বউ। তোমার হৃদয়ে জমে থাকা সমস্ত অভিমানকে যদি আমি ভালোবাসায় পরিণত না করেছি, তাহলে আমিও তোমার পাগলি বউ না। পরদিন সকালে আমি সবাই ব্রেকফাস্ট করে রুমের দিকে যাব, তখনই হঠাৎ কে একজন এসে আমার চোখ ধরে পেছন থেকে। কে আমার চোখ ধরলো? এদিকে তাসফিয়া আমার কাণ্ড দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। আমি আমার চোখ ছাড়িয়ে নিয়ে পিছনে তাকিয়ে যা দেখি আর চমকে উঠি। ফারিয়া! আর কিছু বলার আগে ফারিয়া সবার সমান আমাকে জড়িয়ে ধরে আর বলে, কেমন আছো জান? হঠাৎ এমন পরিস্থিতির জন্য মোটে প্রস্তুত ছিলাম না আমি আর চোখে তাসফিয়ার দিকে তাকিয়ে দেখলাম সে আগে সাপের ন্যায় ফুসফুস করছে। এবার আমি ফারিয়াকে নিজে থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, ভালো আছি জান, তুমি কেমন আছো? এতদিন ভালো ছিলাম না, তবে এখন ভালো থাক। তাই নাকি? তাই। আমি ফারিয়াকে জান বলায় তাসফিয়া যেন আকাশ থেকে পড়লো। তাসফিয়া যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে আমি ফারিয়াকে জান বলছি। এরপর ফারিয়া গিয়ে বাবা ও মাকে সালাম করলো।
তাসফিয়ার বুঝতে বাকি রইল না যে ফারিয়া আমার খালাতো বোন। হঠাৎ ফারিয়ার চোখ যায় তাসফিয়ার উপর। খালামণি, ওই মেয়েটা কে? ওর নাম তাসফিয়া, সুলতানের বউ। কি, সুলতানের বিয়ে হয়ে গেছে? আর তোমরা আমাকে একবারও জানালে না? তোকে কি আর জানাবো রে মা, আমরা নিজেই তো কিছুই জানতাম না। ও আচ্ছা, বুঝতে পারছি। এরপর ফারিয়া তাসফিয়ার কাছে গিয়ে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, ও আচ্ছা, তুমিই তাহলে আমার সতীন। তা কি করে আমার ভোলা ভালা জ্যানটাকে ফাঁসালে শুনি? ফারিয়ার কথায় তাসফিয়া তেলে বেগুনে জ্বলে ওঠে। তার ইচ্ছে করছে একে মেরে ভর্তা বানিয়ে ফেলতে। এটাকে ফাঁসানো বলে না, ভালোবাসা বলে। আর ভালো তো, তোমার হাজবেন্ড আমাকেও বাসে। কই, আমাকে তো এখানে বিয়ে করলো না, তাহলে তোমাকে বিয়ে করলো কিভাবে শুনি? এবার তাসফিয়ার এক চূড়ান্ত পর্যায়ে উঠে গেল। রাগে তার শরীর রীতিমতো কাঁপা শুরু করে দিয়েছে। যখন তখন বজ্রপাত হতে পারে ভেবে মা এসে বলল, হয়েছে হয়েছে, অনেক হাসি মজা হয়েছে। তুই এখন আয় আমার সাথে, কিছু খেয়ে নে, অনেক দূর থেকে এসেছিস, খিদে পেয়েছে নিশ্চিত। তুমিও না খালামুনি, একটু ভাবির সাথে মজাই তো করছিলাম, আর তুমি এসে কিনা সব ভন্ডুল করে দিলে। এরপর ফারিয়াকে তার খালামণি সাথে নিয়ে যায়। এদিকে তাসফিয়ার রাগ অনেকটা কমে গেল ফারিয়ার কথা শুনে। কিছুক্ষণ পর ফারিয়া আমার রুমে এসে দেখলো যে আমি রেডি হচ্ছি অফিসে যাওয়ার জন্য। সুলতান, চল আমরা ঘুরে আসি। এখন? না, ও যেতে পারবে না, অফিস আছে ওর। এখন তো অফিসে যাব, বিকেলে গেলে হয় না? না, হয় না, তুমি আমার সাথে এখনই ঘুরতে বের হবে, নয়তো তোমার খবর আছে। কিন্তু অফিস? ওইটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি এইমাত্র আঙ্কেলকে বলে এসেছি যে আমি তোমার সাথে ঘুরতে যাব, তাই তুমি আজ অফিসে যেতে পারবে না। ও, তাহলে চলো ঘুরে আসি। ওই, আমিও যাব তোমাদের সাথে। ভাবি, তুমি অন্যদিন ঘুরতে যেও ওর সাথে, আজ না হয় আমি ঘুরে আসি। অনেকদিন পর দেশে ফিরেছি তো, তাই ওর সাথে ঘুরতে যাচ্ছি। অনেক কিছুই তো পাল্টে গেছে, তাই না? তাসফিয়ার কিছু বলতে পারলো না জবাবে। এরপর ফারিয়া আর আমি দুজনেই ঘুরতে বের হই। আমরা চলে যেতে তাসফিয়া মন খারাপ করে বিছানায় শুয়ে পড়ল। তার চোখ জোড়া করাটে হয়ে এলো। সে তার চোখ মুছিয়ে নিয়ে হারিয়ে যায় তার অতীতে। চলুন তাহলে আপনাদেরকে অতীতটা শুনিয়ে নিয়ে আসি। অতীত। সকাল থেকে সবাই অনেক ব্যস্ত। তাসফিয়ার বিয়ে বলে কথা। বাড়িটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। সবাই অনেক খুশি বিয়েতে। কিন্তু যার বিয়ে, সে অর্থাৎ তাসফিয়া মোটেও খুশি না। কারণ যে তাকে বিয়ে করতে রাজি হয়েছে, সে শুধুমাত্র 10 লক্ষ টাকার বিনিময়ে তাকে বিয়ে করতে রাজি হয়েছে। তাসফিয়া দেখতে অসম্ভব সুন্দরী হলেও শুধুমাত্র সে চোখে দেখতে পারে না বলে তার বাবা 10 লক্ষ টাকা যৌতুক দেওয়ার বিনিময়ে তার বিয়ে ঠিক করেছে একজন মোটা ও কিছুটা বয়স্ক ছেলের সাথে। ছেলেটা বয়স্ক আর মোটা, তাতে তার কোনো আপত্তি নেই, কিন্তু সে তাকে টাকার বিনিময়ে বিয়ে করছে, যা ভেবে তার ভীষণ খারাপ লাগছে। তাসফিয়া তার নিজের রুমে বউয়ের সাথে বসে আছে। তার চোখে পানি টলমল করছে। কিছুক্ষণ পরই তার বিয়ে হয়ে যাবে একজন লোভী লোকের সাথে, যা ভাবতে তার ভীষণ কান্না পাচ্ছে। কিছুক্ষণ পর মিমি এসে তাকে নিয়ে যায় আর বসে দেয় বরের পাশে। কাজী সাহেব তাসফিয়াকে কবুল বলতে বললে সে চুপ করে রইল আর গমটার ভিতরে নিঃশব্দে কাঁদতে লাগলো। সবাই তাকে কবুল বলতে বললেও সে বাধ্য হয়ে যখনই কবুল বলতে যাবে তখনই কি একজন মেয়েলি কণ্ঠে বলে উঠল, এই বিয়ে বন্ধ করুন এক্ষুনি, এই বিয়ে হবে না। সবাই অবাকে তাকালো সেই মেয়েটির দিকে। আর তাসফিয়ার বাবা বলে উঠল, তোমার কথায় কেন বন্ধ করব এই বিয়ে? কে তুমি? হ্যাঁ, আমি তার স্ত্রী, যার সাথে আপনারা আপনাদের মেয়ের বিয়ে দিতে চাচ্ছিলেন। কি? উপস্থিত সবাই অবাক হয়ে যায় আর তাসফিয়া সহ অনেকে দাঁড়িয়ে পড়ে বসা থেকে। এই মেয়ে, কি বলছো কি তুমি? হ্যাঁ, তুমি যে ওর স্ত্রী, তার কি প্রমাণ আছে? হ্যাঁ। এরপর মেয়েটা তাদের বিয়ের কাবিননামা দেখায়, যা দেখে সবাই মেয়েটার কথা বিশ্বাস করতে বাধ্য হয়। আর এদিকে তাসফিয়ার বাবা রেগে মেকে বরকে গিয়ে থাপ্পড় মারতে লাগলো। কয়েকটা থাপ্পড় খেতে না খেতেই বর সেখান থেকে পালিয়ে গেল। এমন অবস্থায় তাসফিয়ার পুরো পরিবারের মন খারাপ হয়ে যায়। তাসফিয়ার মা রীতিমতো কান্না শুরু করে দিয়েছে। এদিকে তাসফিয়া এমন কাহিনী শুনে কখনো বিয়ে করবে না বলে নিজের রুমে চলে যায় তার এক বান্ধবীর সাথে। সে তার রুমে এসেই একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, যেন একটা বড় ধরনের বিপদ থেকে সে বেঁচে গেল। এরপর খুশি মনে নিজের শ্বাস খুলেই ফেলতে লাগলো। শ্বাস প্রায় পুরোপুরি খুলেই ফেলেছে। এমন সময় তার বোন মিমি আর তার বান্ধবী এসে দেখে সে পুরো শ্বাস খুলে ফেলেছে। এ কি আপু, তুই শ্বাস খুলে ফেললি যে? তো কি করব? কি করবি মানে? বিয়ে করবি না? বিয়ে মানে? বত্ত পালিয়েছে বাবার মার খেয়ে, তাহলে কিসের বিয়ে? আরে সে গেছে, ভালোই হয়েছে, নয়তো কি এত ভালো বর পেতাম নাকি তোর জন্য? মানে এটাই যে তোর বিয়ে হবে, তবে অন্য একটা ছেলের সাথে, তাও এখন এই মুহূর্তে। অন্য একজন মানে? ধুর, তোর এত মানে এর মানে বলার মতো অত সময় নেই, তাড়াতাড়ি রেডি হয়ে নে। এরপর তাসফিয়াকে আবারও বিয়ে সাজে সজ্জিত করে
নতুন বরের পাশে নিয়ে গিয়ে বসালো। এমন সময় বিয়েতে আসা অতিথিদের মধ্যে একজন মহিলা আরেকজন মহিলাকে বলে উঠল, খোদা আল্লাহ তাআলা যা করে মানুষের ভালোর জন্যই করে, আজ তার প্রমাণ পেলাম। ঠিক বলেছেন, তাই তো ওই লোভী ছেলেটা সত্যিটা সবার সামনে এভাবে চলে এলো। আর সাথে আমাদের তাসপিয়া মায়ের জন্য এত সুন্দর একটা ছেলেও চলে এলো, যে কিনা তাকে কোনো কিছু ছাড়াই বিয়ে করতে রাজি হয়েছে। দুজন মহিলার বলা কথাগুলো শুনে তাসপিয়া ভীষণ অবাক হয়ে যায় আর মনে মনে চিন্তা করতে লাগলো, এটা কি হলো? বাবা যেখানে এতদিন ধরে খুঁজেও আমার জন্য ভালো পাত্র পেল না, সেখানে হঠাৎ আমার জন্য এত ভালো পাত্র কোথা থেকে এলো, যে কিনা কোনো শর্ত ছাড়াই আমাকে বিয়ে করতে রাজি হলো? আচ্ছা, এই ছেলের মনে আবার অন্য কিছু নেই তো? তাসপিয়া এরকম ভালো মন্দ কথা চিন্তা করছিল, তখনই কাজী সাহেব তাকে কবুল বলতে বলল। এরপর তাসপিয়ার বিয়ে হয়ে যায় নতুন বরের সাথে। তাসপিয়া এখন তার রুমে বিছানায় ঘোমটা টেনে বসে আছে। মূলত তার রুমটাকে বাসর ঘর সাজানো হয়েছে। তাসপিয়া বসে বসে অপেক্ষা করছে তার বরের জন্য, তবে মনে মনে ভয় পাচ্ছে এটা ভেবে যে তার বরের মনে কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা, তার চরিত্র ভালো কিনা, এসব চিন্তা করছিল। তখনই রুমের দরজা লাগানোর শব্দে সে নড়ে চড়ে উঠল। তার বুঝতে বাকি রইল না যে তার বর এসেছে। তার বর এসে তার সামনে বসলো আর সালাম দিল। তার বরের সালাম শুনে সে লজ্জায় পড়ে যায়, কারণ প্রথমে সালাম দেওয়ার কথা ছিল তার। এরপর তাসপিয়া সালামের উত্তর নিয়ে নিজে আবার সালাম দিল, আসসালামু আলাইকুম। এরপর দুজনে চুপ হয়ে রইলাম। আমাদের নীরবতায় ধুকধুক শব্দ স্পষ্ট শুনতে পেল তাসপিয়া। তাই সে নিজের বুকে হাত রাখলো আর বুঝতে পারলো যে এই শব্দটা তার হার্টবিটের শব্দ নয়, তার মানে তার বরের হার্টবিটের শব্দ। এটা বুঝতে পেরে তাসপিয়া অনেকটা অবাক হলো এই ভেবে যে যেখানে এমন অবস্থায় হওয়ার কথা ছিল তার, সেখানে কিনা তার বরের হয়েছে। তার এমন চিন্তার মধ্যে তার বর মানে আমি বলে উঠলাম, তোমার ওযু আছে? চলো তাহলে দুজনে একসাথে নামাজ আদায় করি। তাসপিয়া বাধ্য মেয়ের মতো আমার সাথে নামাজ পড়ে নেয়। তারপর দুজনে আবারও চুপ করে বিছানায় বসে রইলাম। নীরবতা ভেঙে আমি বললাম, তুমি কি আমার নাম জানো তাসফি? জানি, সুলতান মাহমুদ, কাজী সাহেবের মুখে শুনেছিলাম। এবার আমি তাসফির ঘোমটা তুলে তাকে দেখে বললাম, মাশাআল্লাহ, ঠিক যেন আকাশ থেকে নেমে আসে এক পরী। বরের মুখে এমন কথা শুনে তাসফিয়া লজ্জায় লাল হয়ে যায়। আমি কি তোমার গহনাগুলো খুলে দিতে পারি তাসফি? এবার আমি তার গহনাগুলো এক এক করে সব খুলে দিতে লাগলাম। আমি যখন তার গহনাগুলো খুলে দিচ্ছিলাম তার একদম কাছে গিয়ে তখন আমার শ্বাস প্রশ্বাস তাসফির বুকে লাগছিল, যা তার মনে অন্যরকম এক ভালোবাসার সৃষ্টি করে। আমার প্রতিটা শ্বাস প্রশ্বাসের গরম হাওয়া তার বুকে যখন লাগছিল তখন সে যেন শিহরিত হচ্ছিল। কিছুক্ষণ পর সবগুলো গহনা খুলে এক পাশে রেখে দেই। এরপর আমি বললাম, আচ্ছা তাসফি, ওই লোকটার সাথে তোমার বিয়ে ভেঙে যায়, তুমি কি খুশি হয়েছো? ওই লোকটাকে আমার একদম পছন্দ না। এই জন্যই তো এই ব্যাটাকে ভাগিয়ে দিয়েছি। ভাগিয়ে দিয়েছেন মানে? আমি ভাগিয়ে দিয়েছি ওই লুচুমার্কা লোভী ব্যাটাকে। ওর বউ তো জানতো না যে তার বর আবার বিয়ে করতে আসছে। অনেক কষ্টে ওনাকে খুঁজে এখানে নিয়ে এসেছি আমি। ও আচ্ছা, কিন্তু আপনি কেন এত কষ্ট করলেন আমার জন্য? আমি মুচকি এসে তাসফিয়ার নাক হালকা টেনে দিয়ে বললাম, এটা তো কোনো কষ্টই না। তোমার জন্য মৃত্যু যন্ত্রণা সহ্য করতে রাজি, তবে তোমাকে হারাতে মোটেও রাজি নয় প্রিয়। আমার বলা কথাটা তাসফিয়ার হৃদয় ছুঁয়ে যায়, আবার অনেকটা লজ্জা পায় আর অবাক হয়ে বলল, আপনি কি আমাকে অনেক আগে থেকেই চিনতেন? হঠাৎ এমন মনে হওয়ার কারণ? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমাকে অনেক আগে থেকেই চিনেন। শুধু চিনি না, ভালোবাসি অনেক। কাকে ভালোবাসেন? আমার সামনে বসে থাকা পাগলি পরীটাকে। হালকা করে নাক টেনে দিয়ে বললাম। তাসফিয়া এবার লজ্জায় মাথা নামিয়ে নেয়। এবার বর্তমান পুরনো স্মৃতিগুলো ভাবতে ভাবতে মন খারাপের মাঝে কখন যে তাসফিয়ার মুখে হাসি রেখে ফুটে উঠেছে তা নিজে বুঝতে পারল না। দুপুরের দিকে আমিও ফারিয়ে ফিরে আসে বাড়িতে। আমি আমার রুমে এসে দেখলাম তাসফিয়া ফোনে কথা বলছে তার মায়ের সাথে। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে যাই। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয়ে দেখি তাসফিয়া টয়লেটে দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে টয়লেটে নিয়ে হাত মুছে নেই। আমি খাবার বাড়ছি, খেতে আসো। দুপুরে খাবার খাওয়া শেষে আমি রুমে এসে ঘুমিয়ে পড়ি। কিছু সময় পর তাসফিয়া রুমে এসে দেখে আমি ঘুমোচ্ছি। তা দেখে তার মুখে হাসি ফুটে উঠল। সেই গুটি গুটি পায়ে আমার পাশে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। বিকেলে তাসফিয়া কফি বানিয়ে রুমে এসে দেখে যে আমি এপারে কফি খাচ্ছি একসাথে। তাসফিয়া কিছু না বলে মন খারাপ করে সেখান থেকে চলে যায়, তবে তা আমার চোখ এড়াতে পারল না। একদিন পর সকালে আমি ব্রেকফাস্ট করে অফিসে এসে মন দিয়ে কাজ করতে লাগলাম। হঠাৎ আমার ফোনে একটা নোটিফিকেশন আসার শব্দ হলো, কিন্তু আমি কাজে ব্যস্ত থাকা বিষয়টি খেয়াল করিনি। কিছুক্ষণ পর আমার ফোনে একটা কল আসলো। কল রিসিভ করে কথা বলতে লাগলাম। কথা বলে শেষ যখনই ফোনটা রাখতে যাব তখনই খেয়াল করলাম যে আমার হোয়াটসঅ্যাপে 2টা মেসেজ এসেছে। এবার আমি মেসেজে গিয়ে যা দেখলাম তা দেখে আমার চোখ ছানা বড় হয়ে যায়। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি কখনো কল্পনা করিনি যে তাসফিয়া আমার সাথে এমনটা করবে, আমাকে এভাবে ঠকাবে। 2টা মেসেজের প্রথম মেসেজটা মূলত একটা ভিডিও, যে ভিডিওতে তাসফিয়া রাকিবের অন্তরঙ্গ মুহূর্ত পালনের দৃশ্য রয়েছে। ভিডিওটা দেখে আমার হাত কাঁপতে লাগলো। এবার আমার হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল তখনই যখন আমি দ্বিতীয় মেসেজটা পড়লাম। দ্বিতীয় মেসেজে লেখা,
এই দেখুন প্রমাণ। আমি বলেছিলাম আপনাকে যে তাসফিয়ার সাথে আমি এক বিছানায় শুয়েছি, কিন্তু আপনি বিশ্বাস করেননি। তবে এই ভিডিওটা তখনকার নয়, এটা হচ্ছে গতকালের ভিডিও। কারণ তখন ভিডিও করার কথা চিন্তা করিনি, কিন্তু কালকে তাসফিয়া যখন এসেছিল আমার কাছে তখনই এই ভিডিওটা করেছিলাম আপনাকে প্রমাণ দেওয়ার জন্য। এতদিন ভাবতাম যে আমি শুধু ভালোবাসি, কিন্তু কালকে তাসফিয়া যখন নিজে আমার বাড়িতে এসে বলল সেও আমাকে ভালোবাসে, তখন আমি বিশ্বাসই করতে পারিনি। কিন্তু এরপর সেই আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো কিস করতে লাগলো। আমি বিশ্বাস করেছিলাম না বলে। এরপর আমি থাক আর বললাম না। এরপর কি হয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে বাকি নেই আপনার। মেসেজটা পড়তে না পড়তেই আমার হাত থেকে ফোনটা ফ্লোরে পড়ে গেল। কালকে তো তাসফিয়া তার বাবার বাড়িতে যাবে বলে বের হয়েছিল। ও গতকাল ওর বাবার বাড়িতে না গিয়ে রাকিবের বাড়িতে যায়নি তো? তাহলে কি রাকিবের কথাই সত্যি? কথাগুলো ভাবতে ভাবতেই যেন আমার বুক পেটে কান্না আসছে। কিছুক্ষণ পর আমার মাথায় একটা প্রশ্ন উঁকে দিতেই আমার টনক নড়ে উঠলো। আমি সঙ্গে সঙ্গে ফ্লোরে পড়ে থাকা ফোনটা নিয়ে আবারও দ্বিতীয় মেসেজটা ভালো করে পড়লাম। তারপর বললাম, এখানে রাকিব মেসেজে বলেছে যে তাসফিয়ার সাথে সে একসাথে শুয়েছে আমি সেজে। আমি যতটুকু তাসফিয়ার মা আর বোনকে চিনি, তারা কখনোই রাকিবকে তাসফিয়ার এত কাছে যেতে দেবে না, কারণ সে তাসফিয়ার জন্য একজন পরপুরুষ। তার মানে রাকিব মিথ্যে বলেছে প্রথম কথাটা। আর প্রথম কথাটা যেহেতু মিথ্যে, তাহলে তো তার সাজানো সব কথাই মিথ্যা হতে পারে না। এভাবে বসে থাকলে কিছু হবে না, আমাকে এসব সত্যটা যাচাই করতে হবে, নয়তো যে রাকিবকে সাহায্য করতে পারবো না। এরপর আমার শালিকে অর্থাৎ তাসফিয়ার বোন মিমিকে কল দেই। কিছুক্ষণ রিং হওয়ার পর মিমি কল রিসিভ করলো। এরপর তার সাথে ভালো মন্দ কিছু কথা বললাম। তারপর বললাম, আচ্ছা মিমি, তুমি যদি কিছু মনে না করো তাহলে কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি? এতে অনুমতি নেওয়ার কি আছে? তুমি কি জানতে চাও বলো, আমি উত্তর দিচ্ছি। আচ্ছা মিমি, রাকিব যখন আমি সেজে তোমার বোনের সাথে ছিল তখন কি তারা একসাথে একই রুমে থাকতো? না ভাইয়া, রাকিব ভাইয়া আপুর সাথে একসাথে থাকবে কি করে? আমি আর আম্মু তো ভাইয়াকে আপুর ধারের কাছেও ঘেঁষতে দিইনি কখনো। আমরা তো উল্টো বলেছি যে আপুর আবার বিয়ে হবে, তারপরে একসাথে থাকতে পারবে। তাই এই বাহানা দিয়ে আমরা আপুকে রাকিব ভাইয়ার কাছ থেকে দূরে দূরে রেখেছি। আর তুমি যতদিন ছিলে না ততদিন তো আমি কলেজেও যাইনি, সহজে আর গেলেও তাড়াতাড়ি ফিরে এসেছি যেন রাকিব ভাইয়াকে আপুর কাছাকাছি যাওয়ার থেকে দূরে রাখতে পারি। কারণ আমার বারবার মনে হতো তুমি ফিরে আসবে একদিন। ও, রাকিব কি কখনো তাসফিয়াকে বাইরে নিয়ে গিয়েছিল? আরে ভাইয়া, আমি তো বিশেষ করে এই জন্যই সবসময় বাড়িতে থেকেছিলাম। সাবাস, এই না হলে আমার বোন। আচ্ছা আরেকটা কথা, তাসফিয়া কি কালকে তোমাদের কাছে গিয়েছিল? না তো, আপু তো তখনও আসেনি কালকে। কেন, আপুর কি এখানে গতকাল আসার কথা ছিল নাকি ভাইয়া? আচ্ছা মিমি, আমি পরে কথা বলছি, এখন রাখি। এরপর আমি কল কেটে দিয়ে কিছুক্ষণ নীরব থেকে বললাম, রাকিবের বলা প্রথম কথাটা যে মিথ্যা সেটা তো শিওর হলাম, কিন্তু পরের কথাটা যে মিথ্যা সেটা তো প্রমাণ হলো না। আর তাসফিয়া বা গতকাল কোথায় গিয়েছিল? সন্ধ্যায় আমি রুমে বসে বসে ফেসবুক চালাচ্ছিলাম, তবে আমার মন অন্যদিকে। আমি এই কথাগুলো ভাবছিলাম, এমন সময় তাসফিয়া এসে আমার হাতের কাছে এসে কফি নিতে বলল, কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নেই। তাসফিয়া কয়েকবার ডাকার পরে যখন আমার কোনো সাড়া পেল না, তখন সে গরম কফির মগটা আমার হাতের সাথে দুষ্টুমি করে লাগালো। হঠাৎ গরম কিছু হাতে লাগায়, আমি কোনো কিছু না দেখে হাতটা ছাড়ি মারি, আর তাকে দেখে তাসফিয়া দাঁড়িয়ে আছে আমার পাশে। তা দেখে ভাবি যে সে কিছু করেছে। সমস্যা কি তোমার? কি লাগাল আমার হাতে? কিন্তু তাসফিয়া চুপ করে রইল, আর চোখ জোড়া ঘোলাটে ঘোলাটে হয়ে এলো। তাসফিয়ার এমন কাণ্ডে আমি বেবাচাকে খেয়ে গেলাম, কারণ আমার মতে তো এখানে তেমন কিছু বলিনি তাকে, অথচ সে কাঁদছে। হঠাৎ আমার চোখ যায় নিচের দিকে, আমি দেখলাম নিচে কবে সব মুখ পড়ে আছে, আর তাসফিয়া পেটের খালি অংশে ভিজে আছে আর লাল হয়ে আছে। আর আমার বুঝতে বাকি রইল না যে আসলে কি হয়েছে আর কেন এবার তাসফিয়া চোখে পানি। আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে তড়িঘড়ি করে উঠে তাসফিয়াকে বিছানায় শুয়ে দিয়ে রুমের বাইরে চলে যাই, আর ফিরে আসি মেডিসিন বক্স ও বরফ নিয়ে। এরপর আমি তাসফিয়ার পেটের কাছ থেকে শাড়ি সরিয়ে পেটের ভেজা অংশে ভালো করে বরফ লাগিয়ে দিতে লাগলাম। ইস, কতটা লাল হয়ে গেছে! তুমি কি দেখে শুনে কিছু করতে পারো না নাকি? আমার কি দোষ? তুমি তো কফির মগটা ঝাড়ি দিয়ে সরাতে গিয়ে এমন করলে। তাসফিয়ার কথা আমি চুপ হয়ে যাই, আর বরফ লাগানো শেষে টিস্যু দিয়ে পেটটা ভালো করে মুছে দিয়ে ক্রিম মলম লাগিয়ে দিতে লাগলাম আর ফু দিতে লাগলাম। তাসফিয়া চোখ বন্ধ করে আছে, যেন সে ভীষণ আরাম পাচ্ছে। মানলাম আমার জন্য এমন হয়েছে, তা তুমি কোন দুঃখে আমার হাতে গরম কফির মগ লাগালে শুনি? মগটা না লাগালে তো আর এমন কিছু হতো না, তাই না? আমি কি করব? কখন থেকে কফি নিতে বলছিলাম তোমাকে, কিন্তু তুমি শুনছিলে না তাই।
আর তাই তুমি মগটা আমার হাতে লাগিয়ে দিলে। বাহ, ভালোই তো। তা তুমি কি দেখোনি আমি কিছু একটা ভাবছিলাম? তখন আমি অন্যমনস্ক হয়েছিলাম, তাই তো গরম কিছু হাতে লাগাতেই আমি চমকে উঠি আর হাত ঝাড়ি মারি। আর এখানে তোমার এই অবস্থা। আমি কি জানতাম নাকি তুমি অমন রিয়াক্ট করবে? তা জানবে কেন? প্রথমে আমাকে ভালোবাসা চিনতে না পেরে দিলে এক কষ্ট, আর এখন নিজের পেটে গরম কফি লাগিয়ে দিলে আরেক কষ্ট। কথাটা বলতে বলতেই তাসফিয়ার নরম সাদা পেটে এক ফোঁটা চোখের পানি পড়লো আমার। তাসফিয়া এতক্ষণ ধরে চোখ বন্ধ করে কথা বলছিল, কিন্তু হঠাৎ তার নরম সাদা পেটে এক ফোঁটা পানি পড়ায় সে আর চোখ মিলে তাকিয়ে দেখে আমার চোখের কেন অশ্রুকণা জমে আছে। সে খুব ভালো করেই জানে আমি তাকে যত অবহেলা করি না কেন, দূরে সরে রাখি না কেন, কষ্ট দেই, কিন্তু দিন শেষে তার সে আমি নিজেই বেশি কষ্ট পাই। আমি কি ইচ্ছে করে কষ্ট দিচ্ছি নাকি? তুমি তো আমাকে কষ্ট দিতে গিয়ে নিজেই কষ্ট পাচ্ছ। শুধু শুধু আমাকে কষ্ট দিতে গিয়ে নিজেকে কষ্ট দেওয়ার কি আছে? আমাকে কাছে টেনে নিলেই তো হয়। আমি কোনো কিছু না বলে ক্রিম লাগানো শেষ করে রুমের বাইরে চলে যাই। কুত্তা একটা, আমাকেও কষ্ট দেবে, নিজেও কষ্ট পাবে, কিন্তু কাছে টেনে নিবে না, ভাঙবে তবুও মস্কাবে না। আমিও দেখবো তুমি কতদিন আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারো। রাত প্রায় 1:30 বাজে। আমি চুপি চুপি উঠে নিঃশব্দে মেডিসিন বক্স থেকে ক্রিম মলম নিয়ে তাসফিয়ার কাছে গিয়ে চেক করলাম যে সে ঘুমিয়েছে কিনা। এরপর আমি ফ্লোরে হাঁটু গেড়ে বসে তাসফিয়ার পেটের দিকে শাড়ি সরিয়ে দেখি যে ক্রিম লাগানো নেই। আমার বুঝতে মাকে নেই যে পাগলি বোটায় ক্রিম ধুয়ে ফেলার পর আর লাগায়নি। এরপর আমি ক্রিম লাগিয়ে দিতে লাগলাম। জানতাম ক্রিম লাগাবে না, তাই তো মাঝরাতে উঠে আমাকে লাগিয়ে দিতে হচ্ছে। কি মেয়ে বাবা, জানি যে না লাগালে আমি লাগিয়ে দেবো, তাই লাগাইনি। শয়তানি একটা। ক্রিম লাগানো শেষে আমি উঠে সবাইকে শুয়ে পড়লাম। আমি চলে যেতে তাসফিয়া চোখ বন্ধ অবস্থায় তার মুখে হাসি রেখা ফুটে ওঠে আর মনে মনে বলল, একদম ঠিক বলছো তুমি। আমি তো তোমারই পাগলি শয়তানি বউ, তাই তোমাকে তোমার চাইতেও বেশি চিনি। পরদিন সকালে আমি অফিসে না গিয়ে একটা চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছিলাম। তখন কেউ একজন এসে দোকানদারকে চা দিতে বলল। আমি লোকটার দিকে আর চোখে তাকিয়ে মুচকে আসলাম, কেননা আমি যে এই ব্যক্তির জন্য অপেক্ষা করছিলাম তার ছদ্মবেশে। কি ভাই, কি খবর আপনার? ভালো, কিন্তু আপনাকে তো চিনলাম না। আপনি না চিনলেও আমি চিনি আপনাকে। ও, তা আপনার পরিচয়? আমার পরিচয় জানলেও আপনি চিনবেন না, তারপরেও বলছি, আমি রিয়ান। আমার বাসা এখান থেকে কিছুটা দূরেই। ও আচ্ছা ভাই, আপনাকে দেখে মনে হচ্ছে অনেক চিন্তিত। কিছু মনে না করলে আমার সাথে শেয়ার করতে পারেন। আপনার সাথে শেয়ার করে কি লাভ ভাই? আপনি কি আর আমাকে হেল্প করতে পারবেন নাকি? বলেই দেখুন না, হয়তো হেল্প করলেও করতে পারি। আসলে ভাই, আমার ছোট মেয়েটা কি একটা যেন রোগ হয়েছে, নামটা ভুলে গেছি। ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, নয়তো মেয়েটাকে বাঁচানো যাবে না। তাহলে অপারেশন করে নেন। আপনার মেয়েকে তো আর এভাবে চিকিৎসাবিহীন ফেলে রাখা যাবে না, তাই না? কিভাবে করবো ভাই? ডাক্তার বলেছে 5 লাখ টাকা লাগবে। আমি হচ্ছি সাধারণ একজন দারোয়ান, এত টাকা কই পাবো আপনিই বলেন। ও আচ্ছা, এই ব্যাপার। ভাই, আমি আপনাকে টাকা দিয়ে হেল্প করতে না পারলেও আমি আপনাকে একজনের সন্ধান দিতে পারি যে আপনাকে 5 লাখ টাকা কেন আরো বেশি দিতে পারবে। সত্যি বলছেন ভাই? কে সে বলেন, আমি তার কাছে যাব। তারপর আমি লোকটাকে কিছু কথা বলে তার নাম্বার দিয়ে চলে যাই। সাথে এটাও বলি যে তাকে বিকেলে কল দিতে। বিকেলে ওই লোকটা একটা গোডাউনে বসে আছে আর অপেক্ষা করছে নির্দিষ্ট ব্যক্তির জন্য। কিছুক্ষণ পর আমি লোকটার সামনে এসে দাঁড়াই। লোকটা আমাকে দেখে বসাতে করে সালাম দেয়। আমি সালামের উত্তর দিয়ে বললাম, আপনি তো রাকিব ইন্ডাস্ট্রিজ মালিকের বাড়িতে দারোয়ানের চাকরি করেন, তাই না? হ্যাঁ স্যার। এবার আমি তাসফিয়ার একটা ছবি দেখে বললাম, দেখুন তো এই মেয়েটি কখনো বাড়িতে গিয়েছিল কিনা। না স্যার, ওনাকে কখনো দেখিনি আমি। ভালো করে মনে করে দেখুন। আমি আমার ডিউটি সময় ওনাকে দেখি নাই, সেটা আমি শিওর, তবে অন্য দারোয়ানরা দেখেছে হয়তো। ও, বুঝতে পেরেছি। আপনার কত টাকা প্রয়োজন জানো? 5 লাখ। বলেন স্যার, আমার মেয়ের জন্য আমি নিজের জীবন দিতে রাজি। কি করতে হবে আমাকে, শুধু সেটা বলেন। এরপর আমি লোকটাকে নির্দিষ্ট একটা কাজ করতে বলে চলে গেলাম। রাতে আমি আমার নিজের রুমে বসে ল্যাপটপ অফিসের কিছু কাজ করছিলাম। তখন আমার হাতে হঠাৎ গরম কিছু লাগলো। তবে এবার আমি চমকে গিয়ে হাত ঝাড়িয়ে দিলাম না। আমি কোনো দিকে না তাকিয়ে বললাম, সমস্যা কি তোমার? হ্যাঁ, গতকাল একবার পেট পুড়িয়ে কি শান্তি হয়নি যে আবারও শেষ নিজের পেট পোড়াতে? আমার কথায় তাসফিয়া থতমত খেয়ে বলল, মানে কি বলছো তুমি? আমি কোন দুঃখে নিজের পেট নিজে আবারও পোড়াতে যাব? তাহলে আজকেও কেন কফির মুখটা আমার হাতে লাগালে শুনি? আরে ওইটা তো ভুল করে লেগে গেছে। আমি কি ইচ্ছে করে করেছি নাকি? বাহানো তো ভালোই করতে জানো দেখছি। বলে কফির মুখটা নিয়ে নিই তাসফিয়ার কাছ থেকে। বাহানা না করে উপায় আছে? তুমি তো এমনি এমনি আর আমার কাছে আসবে না, তাই তো কালকের মতো করতে চেয়েছিলাম যেন তোমার। এই কি চিন্তা করছো তো মন দিয়ে? হ্যাঁ না না, কিছু না। একদিন পর পারে রিক্সা করে বাড়ি ফিরছিল। তখন হঠাৎ সে লক্ষ্য করলো যে
আমার মতো দেখতে কেউ একজন একটা ছেলেকে চড় মারছিল। ফারিয়া তাদেরকে তাড়াতাড়ি রিক্সা থেকে নেমে তাদের কাছে গিয়ে দেখলো যে আমার মতো দেখতে নয়, বরং আমি চরের উপর চড় মারছি একটা ছেলেকে। ফারিয়া কোনো কিছু চিন্তা না করে দুজনের মাঝে ঢুকে পড়লো। সুলতান ভাইয়া থামো। তুই এখানে? তুমি এই লোকটাকে মারছো কেন শুধু শুধু ভাইয়া? শুধু শুধু সুলতান কাকে ভুলের টোকাও দেয় না, সেটা কি তুই জানিস না? জানি আমি, কিন্তু কি করেছে এই লোকটা সেটা তো বলো। এই সেই রাকিব যে তোর ভাবিকে আমার কাছে খারাপ বানানোর বারবার চেষ্টা করেছে, আমাকে আর তোর ভাবিকে আলাদা করতে চেয়েছে। কি? ফারিয়া আমার মুখে এমন কথা শুনে প্রচুর রেগে যায়, আর পিছন পেয়ে রাকিবকে দেখে অবাক হয়ে যায়। রাকিবও এখন ফারিয়াকে দেখে অনেক অবাক হয়ে যায়। রাকিব অবাকের সাথে অনেকটা খুশি হয়ে ফারিয়ার কাঁধে হাত রেখে বলল, ফারিয়া তুমি? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমার সামনে। পুরো কথা শেষ হওয়ার আগে ফারিয়া রাকিবের হাত নিজের কাঁধ থেকে সরিয়ে সহজের একটা চর বসিয়ে দেয় তার ফর্সা গালে, আর বলতে লাগলো, ছি রাকিব, ছি, তুই এতটা নোংরা। আমার ভাবতেই ঘৃণা হচ্ছে যে আমি তোমার মতো ছেলেকে এখনো ভালোবাসি। তুমি এখনো ভালোবাসো আমায়? ঠাস করে আরেকটা চর পড়লো তার গালে, আর সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তোমাকে অন্য একটা মেয়ের সাথে ঘুরতে দেখে সহ্য করতে পারিনি, তাই চলে গিয়েছিলাম বিদেশে। 2 বছর পর ফিরে এসেছি শুধু তোমার জন্য, এই ভেবে যে তুমি শুধরে গেছো। তুমি শুধরানো তো দূর, উল্টা এতটা খারাপ হবে জানলে কখনোই ফিরে আসতাম না এখানে। ফারিয়া তুমি ভুল ভাবছো। আমি আবারও ঠাস করে চর পড়লো তার গালে, তবে এবার টানা 2টো চর পড়েছে তার গালে। ভুল, ঠিক বলেছো, ভুল। আমি ভুলই ভেবেছিলাম, নয়তো কি আর তোমার জন্য এখানে ফিরে আসতাম নাকি? রাকিব চুপ করে দাঁড়িয়ে রইল মাথা নিচু করে, জবাবে কিছুই বলল না। তুমি যে এতটা খারাপ হয়ে যাবে সেটা আমি কখনো কল্পনাও করিনি। তুমি এতটা খারাপ হয়ে গেছো যে দুজন ভালোবাসার মানুষকে কিনা আলাদা করতে উঠে পড়ে রেখেছিলে। ছি। আমি অপরাধ করেছি শুধু সেটাই দেখলে? একবারও এটা জিজ্ঞাসা করলে না যে কেন করছি এমনটা? ওকে ফাইন, বলো কেন করেছো এমন? তোমার ভাইয়ের অহংকারের জন্য আমি এইসব করেছি। ভাইয়ার অহংকারের জন্য মানে? ও, তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, ভাইয়া তো অহংকার করার মতো মানুষই না। এতক্ষণ ধরে দুজনের কথাবার্তা শুনে আমি অনেকটা অবাক হয়ে যাই, সাথে এটা বুঝতে পারি যে তাদের আগে রিলেশন ছিল, কিন্তু এখন রাকিবের কথা শুনে আমি অনেকটা বেশি অবাক হয়ে যাই। সেটা তোমার ভুল ধারণা, তোমার ভাইয়া অহংকারী। ওকে মানলাম আমি অহংকারী, তা কখন অহংকার করেছি শুনি? মনে আছে আপনি যখন মাস্টার্স প্রথম বর্ষে ছিলেন তখন একটা মেয়ে নাম আনিশা যে আপনাকে প্রপোজ করেছিল, কিন্তু আপনি তাকে অ্যাকসেপ্ট তো করলেনই না, উল্টো তাকে অপমান করেছিলেন। আমি কিছুটা সময় নিয়ে ভাবতেই আমার মনে পড়ে গেল সেই কথাটা। হ্যাঁ মনে আছে, কিন্তু কিন্তু কি বলুন? বলতেই তো দিচ্ছিস না তুই। আচ্ছা বলেন। শোন, আনিশা আমাকে শুধু ওই দিনই না, এর আগে অনেকবার প্রপোজ করেছিল, আর আমি তাকে প্রতিবারই বলেছি যে আমি একজনকে ভালোবাসি, কিন্তু সে বিশ্বাসই করছিল না, কারণ আমি তাকে আমার ভালোবাসার মানুষকে দেখাতে পারছিলাম না। তাই এরপর ওই দিন আমি বাধ্য হয়ে তাকে ওইভাবে কথাগুলো বলেছিলাম, যেন সেভাবে আমি অহংকারী নিচু মনের একজন মানুষ, আর এতে সে যেন আমার পিছু ছেড়ে দেয়। আমি যেহেতু অন্য একজনকে ভালোবাসতাম, তাই নিজেকে ওর কাছে খারাপ বানিয়ে পিছু ছাড়ানো ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। সব শুনে রাকিব চুপ হয়ে যায়। ফারিয়া তা দেখে বলল, বললাম না ভাইয়া অহংকার করার মতো। কিন্তু তুই সেসব কথা কিভাবে জানলি? কারণ আমি আনিশার ভাই। কি? সব বুঝলাম, কিন্তু আমাকে তাসফিয়াকে আলাদা করতে চাইলি কেন? আপনার ওই কথাগুলো শুনে আমার বোনটা নিজেকে একটা রুমে আটকিয়ে রেখেছিল, সে এখনো আপনার জন্য কষ্ট পায়, তাই আমি ঠিক করেছিলাম আমার বোন যখন সুখী হতে পারিনি তখন আমিও আপনাকেও সুখী হতে দেব না, তাই আমি এত কিছু। কথাটা বলতে দেরি, কিন্তু ঠাস করে গালে চর পড়তে দেরি হলো না। তোর বোন সুখী হয়নি বলে তুই আমার ভাইয়াকেও সুখী হতে দিবি না? বাহ, ভালোই তো। আচ্ছা, এখন যদি তোকে কোনো মেয়ে এসে প্রপোজ করে, তুই কাউকে ভালোবাসিস জেনেও, তখন কি করবি? মেনে নিবি তাকে? অবশ্য তোর জন্য সেটা কোনো ব্যাপারই না, তাই না? না, আমি পারবো না মেনে নিতে। কেন পারবি না? কারণ আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার ভালো থাকা, আমার হাসি, আমার সব। আমি তাহলে কি করে অন্য আরেকজনকে মেনে নিব? তাহলে আমার ভাইয়া কি দোষ করলো? হ্যাঁ, আমার ভাইয়া যদি তোর বোনের সুখের জন্য তাকে মেনে নিত, তাহলে তার ভালোবাসা, তার সুখের কি হতো? আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি এত কিছু একদমই ভাবিনি। আমি শুধু এটাই চিন্তা করেছি যে আমার বোন যখন সুখী হতে পারেনি তখন আমি ওনাকে সুখী হতে দেব না। প্লিজ ক্ষমা করে দাও আমায়। এদিকে রাকিবের বাড়িতে রুমের বিছানায় আনিশা বসে আছে আর চেয়ে আছে তার হাতে থেকে একটা ছবির দিকে। ছবিটা মূলত আমারই। সে আনমনে ছবির দিকে চেয়ে আছে। এমন সময় তার রুমের দরজায় কেউ নক করলো। সে তাকে দেখে
তার ভাই রাকিব দাঁড়িয়ে আছে। কিছু বলবি ভাইয়া? একজন এসেছে তোর সাথে দেখা করতে। কে? এরপর একজন তার রুমে প্রবেশ করে, যাকে দেখে আনিশা চমকে ওঠে, কারণ সে আমাকে দেখে নিজের চোখের পানি আটকে রাখতে পারলো না, হু হু করে কেঁদে দিল। আমি তার কাছে গিয়ে বললাম, কেমন আছো আনিশা? আনিশা নিষ্পলক চেয়ে আছে আমার দিকে, তার গাল বেয়ে অনবরত পানি গড়িয়ে পড়ল। হয়তো এতদিন পর প্রিয় মানুষটাকে চোখের সামনে দেখেছে বলে। এই, এখন আমাকে ভালোবাসো? হ্যাঁ। আনিশা কিছু না বলে জবাবে মাথা নেড়ে হ্যাঁ বলে। তোমার চোখের পানি বলে দিচ্ছে তোমার ভালোবাসা মিথ্যা নয়, কিন্তু আমার যে কিছু করার নেই আনিশা। আমার হৃদয় একটাই, যেটা আমি তোমার সাথে দেখা হওয়ার আগেই অন্য আরেকজনকে দিয়ে ফেলেছি। আমার কথা আনিশা আরো বেশি করে কেঁদে উঠলো আর বলল, সেই হৃদয়টা কি ওনাকে দিয়েছ? আমি তার কথায় পিছনে তাকিয়ে বুঝতে পারি যে আনিশা ফারিয়াকে আমার ভালোবাসা ভেবে বসেছে। না, সে আমার খালাতো বোন। আমার ভালোবাসা এখন আমার বাড়িতে স্ত্রী হয়ে আছে। আমার কথায় আনিশার কাদার গতি আরো বেড়ে যায়। তা দেখে আমি বললাম, আচ্ছা এখন তুমি কি চাও বলো? তুমি কি এখন আমাকে পেতে চাও? আচ্ছা, আমি তোমাকে বিয়ে করব। কি করবে বিয়ে? তুমি সত্যি বলছো? এদিকে আমার এমন কথায় ফারিয়া রাকিব যেন আকাশ থেকে পড়লো। কি বলছি আমি এসব, সেটাই ভাবছে। তবে আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো কিনা জানি না, কারণ তোমাকে আগে বলেছি আমার মন আমি অন্য একজনকে দিয়ে দিয়েছি। তাই বিয়ের পরেও হয়তো তোমাকে মন থেকে ভালোবাসতে পারবো না কখনো। তুমি হয়তো আমার স্ত্রী হবে, তোমাকে মন থেকে ভালোবাসা কিংবা স্ত্রীর মর্যাদা দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আমার স্ত্রীর যদি কিছু হয়েও যায় তারপরেও না। এখন এরপরে যদি তোমার মনে হয় তুমি আমাকে বিয়ে করে সুখী হবে, তাহলে আমার কোনো আপত্তি নেই তোমাকে বিয়ে করতে। দুপুরে আমি গোসল করছিলাম, তখন তাসফিয়া তার কাজ শেষ করে, অর্থাৎ মাকে রান্নার কাজে হেল্প করে ফিরে এসে দেখে যে আমি গোসল করছি। তাই সে বিছানায় বসে পড়লো আর অপেক্ষা করতে লাগলো আমার বের হওয়ার। এমন সময় তার চোখ পড়লো আমার ফোনের ওপর। হঠাৎ তার মনে পড়ে গেল যে রাকিব তো আমার ফোনে ছবি পাঠিয়ে দিয়েছিল, আর তাই আমার মাঝে দূরত্ব সৃষ্টি হয়েছিল। সেই ছবিগুলো আবারও দেখার জন্য আমার ফোনটা নিয়ে দেখলো যে পাসওয়ার্ডে লক দেওয়া আছে। সে তাড়াতাড়ি চেষ্টা করলো লক খোলার, কিন্তু বারবার ব্যর্থ। হঠাৎ কি মনে করার জন্য নিজের নাম দিয়ে চেষ্টা করার সাথে সাথেই ফোন আনলক হয়ে যায়। তাসফিয়া পুরো ব্যাপারটাকে খেয়ে যায়, কেননা সে কখনো ভাবেনি যে আমি তার নামে পাসওয়ার্ড হিসেবে সেট করব ফোনে। সে ভেবেছিল আজকালকার হাজব্যান্ডের মতো সেও কোনো সিক্রেট পাসওয়ার্ড সেট করবে হয়তো বা তার ফোনে। বাহ, আমার জানুটা দেখছি আমার নামেই ফোনের পাসওয়ার্ড সেট করেছে। এই না হলে আমার জানুটা দুষ্টুমি করে বিড়বিড় করেই বলল। এরপর তাসফিয়া আমার হোয়াটসঅ্যাপে ঢুকে যা দেখলো, তা দেখে সেজন্য আকাশ থেকে পড়লো। ধীরে ধীরে তার চোখ মুখ লাল হয়ে যায় আর চোয়াল শক্ত হয়ে এলো। এমন সময় অষ্টমী দরজা খোলার শব্দে সে তড়িঘড়ি করে ফোনটা আবারও তার জায়গা মতো রেখে গিয়ে বসে পড়লো। আমি বের হয়ে দেখি তাসফিয়া বসে আছে। আমি তাকে বললাম, যাও। তাসফিয়া মাথা নিচু করে চুপ করে আছে, সেজন্য কোনো কিছু মন দিয়ে ভাবছে। আমি তা বুঝতে পেরে কিছুটা জোরে বললাম, কি হলো, বসে আছো কেন, যাও। এবার আমার কথায় তাসফিয়া অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ যাব। কোথায় যাব? গোসল করবে না? করবো তো। তো যা, বসে আছো কেন? আচ্ছা। এবার তাসফিয়া গোসল করতে যায় আর কিছুক্ষণ পর গোসল করে বের হয়ে আসে। বিকেলবেলা আমি বসে বসে অফিসের কাজ করছিলাম, তখন তাসফিয়া রুমে এসে বোরকা পড়তে লাগলো। হঠাৎ এই সময় তাকে রেডি হতে দেখেও আমি কিছু না বলে নিজের কাজ করতে লাগলাম। তাসফিয়া রেডি হওয়া শেষে সে আমাকে বাবার বাড়িতে যাচ্ছে বলে বের হয়ে যায়। আমি আর এক মতো দেরি না করে তাসফিয়ার পিছু নিতে লাগলাম। তাসফিয়া বাড়ি থেকে বের হয়ে একটা গাড়ি নিয়ে রওনা হয়। অন্যদিকে আমি আমার বাইক নিয়ে তার পিছু পিছু যেতে লাগলাম। কিছুক্ষণ পর তাসফিয়া রাকিবের বাড়ির সামনে সে গাড়ি থেকে নেমে ভিতরে চলে যায়। অন্যদিকে আমি এসে দেখি যে তাসফিয়ার গাড়ি রাকিবের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তা দেখে আমি অনেকটা অবাক হয়ে যাই। এ কি, তাসফিয়া এখানে কেন? না, দেখতে হবে তো ব্যাপারটা। এবার আমি রাকিবের বাড়ির গেটের সামনে গিয়ে দেখি যে দারোয়ান নেই। তাই আমি তাড়াতাড়ি করে ভেতরে চলে যাই। আর ভেতরে গিয়ে দেখলাম, তা দেখে আমার চক্ষু ছানা বড় হয়ে গেল। আমি স্বপ্ন দেখছি কিনা চেক করতে নিজের হাতে চিমটি কাটলাম, কিন্তু না, আমি স্বপ্ন দেখছি না। ভাবতে আমার ভীষণ ভালো লাগছে। তবে আমি কখনো কল্পনা করিনি যে তাসফিয়া এভাবে রাকিবকে মোটা লাঠি দিয়ে পেটাবে। অন্যদিকে তাসফিয়া রাকিবকে ইচ্ছে মতো পেটাচ্ছে আর বলছে, ওই দিন এসে তোকে ক্ষমা করে ওয়ার্নিং দিয়েছিলাম, বলেছিলাম নেক্সট টাইম আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির না করতে, নয়তো ফল ভালো হবে না। কিন্তু তুই সে আবারও আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করলি, তাও কিনা আমার চরিত্র কলঙ্কিত করে একটা ফেক ভিডিও বানিয়ে। তোকে তো আমি আজ মেরেই ফেলবো, শয়তান। আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি এমনটা আর কখনো করব না। আমি ওই দিন এসে বলেছিলাম না নেক্সট টাইম এমন কিছু করলে ফল ভালো হবে না। নে এবার ফল ভোগ কর। তাসফিয়া একের পর এক আঘাত করতে লাগলো লাঠি দিয়ে। রাকিবের কোনো কথাই যেন তার কানে যাচ্ছে না। আজ তার মাথায় রক্ত উঠে গেছে। আজ সে এ শেষ দেখেই ছাড়বে। তাসফিয়া রাকিবের হাতে পায়ে পেটে একের পর এক আঘাত করতে লাগলো লাঠি দিয়ে। না, ওকে আটকাতে হবে, নয়তো বড় কোনো সমস্যা হয়ে গেলে ওকে বাঁচানো মুশকিল হয়ে যাবে।
আর আমি থাকতে আমার পাগলাইটার কিছু হতে দেবো না। এরপর আমি তাসফিয়াকে কল দিই। প্রথমবার কেটে গেল, দ্বিতীয়বার তাসফিয়া ফোনটা হাতে নিয়ে দেখলো যে আমি কল দিয়েছি, তাই সে দেখে ফোনটা রিসিভ করলো। হ্যাঁ বলো, হঠাৎ কল দিলে যে? তুমি কি বাড়িতে পৌঁছে গেছো? কেন? এমনি। আর হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে আসবে। কেন? তুমি নিজেই তো বললে চলে আসবে, তাই বললাম। যদি থাকার ইচ্ছে থাকে তাহলে থেকে যাও, নো প্রবলেম, আমার কোনো আপত্তি নেই। বলেই কল কেটে দিই। আমার কথায় তাসফিয়া প্রথমে ভাবলো বাবার বাড়িতে থাকবে কিছুদিন, কিন্তু হঠাৎ তার মাথায় কিছু একটা আসতেই সে চলে যেতে নেবে এমন সময় রাকিবের দিকে তাকিয়ে বলল, তোর ভাগ্য অনেক ভালো, তাই বেঁচে গেলি এবারের মতো। জানিস তুই যাকে আমার থেকে দূর করতে চাইছিলি, আজ সেই কিন্তু তোকে বাঁচিয়ে দিল, নয়তো তো তোকে আমি। এরপর তাসফিয়া তাড়াতাড়ি করে বের হয়ে নিজের গাড়িতে এসে ড্রাইভ করতে লাগলো। কিছুক্ষণ পর তাসফিয়া নিজের রুমে এসে দেখলো ফারিয়া আর আমি বসে বসে কফি খাচ্ছি আর হাসছি, যা তাসফিয়ার মোটেও সহ্য হচ্ছিল না। এমন সময় তার মাথায় একটা বুদ্ধি আসতেই তার মুখে হাসি রেখা ফুটে উঠলো। সে আর কিছু না ভেবে মাথায় হাত দিয়ে ভেতরে ঢুকে সবাই বসে পড়ল। এমন ভাব ধরলো যেন তার মাথায় ব্যথা করছে অনেক। আমি তা দেখে বললাম, কি হয়েছে, এভাবে মাথায় হাত দিয়েছো কেন? হ্যাঁ, মাথাটা ব্যথা করছে অনেক। আচ্ছা ফারিয়া, তোমার ভাইয়ার জন্য তো কফি আনলে, আমার জন্য একটু আনবে প্লিজ? কফি খেলে মাথার ব্যথাটা কমবে হয়তো। কিন্তু ভাবি, আমি তো। আবার কিন্তু কিসের? ভাবির জন্য বুঝছি এটুকু করতে পারবে না তুমি? এরপর ফারিয়া আচ্ছা বলে চলে যায় কফি আনতে। সে চলিতেই তাসফিয়া মাথা থেকে হাত ছড়িয়ে শয়তানি মার্কে একটা হাসি দিয়ে বলল, আহ কি শান্তি। তাসফিয়ার এমন কাণ্ডে আমার বুঝতে বাকি নেই যে আসলে কাহিনীটা কি। আমি তার এমন কাণ্ড দেখে হেসে উঠি, তবে তাসফি দেখার আগে লুকিয়ে ফেলি। কিছুক্ষণ পর তাসফিয়াকে কফি এনে দিল ফারিয়া। তবে কফি কিছুটা খেয়েই তাসফিয়া বলল যে চিনি কম হয়েছে, আর একটু চিনি দেবে। তার কথায় ফারিয়া আবারও কিচেনে গিয়ে কফিতে চিনি মিশিয়ে নিয়ে এলো। ফারিয়া আবার চুমুক দিয়ে কিছুটা খেয়ে, ফারিয়া আবারও কি কিছু কম হয়েছে ভাবি? কম হলে বলো, নিয়ে আসছি। আরে না, এবার ঠিক হয়েছে, সেটাই বলতে চেয়েছিলাম আর কি। ও আচ্ছা। আর বানাবি আমার বরের জন্য কফি? আমার বরের জন্য কফি আমি বানাবো, তুই কেন বানাবি? আমি কি নেই নাকি? হ্যাঁ, এরপর যদি আবারও কফি বানিয়েছিস না, তাহলে তোকে রুম টু কিচেন আর কিচেন টু রুম করে করে বেহুশ করে ফেলবো, শাকচুন্নি কোথাকার। পরদিন সকালে আমার বাড়িতে 9টা বাজতে না বাজতে কেউ একজন এসে শব্দ দূষণ শুরু করে দিল। অর্থাৎ কেউ একজন ড্রয়িং রুমে প্রবেশ করতে করতে বাবার নাম ধরে ডাকতে লাগলো। তখন বাবা ড্রয়িং রুমে বসে নিউজ পেপার পড়ছিল। হঠাৎ এভাবে চেঁচানোর ফলে তার অনেকটা রাগ হলো। কার এত বড় সাহস যে আমার বাড়িতে এসে আমার নাম ধরে এভাবে শব্দ দূষণ করছে? বাবার হুঙ্কারে ওই লোকটা চুপ হয়ে যায় আর বাবার সামনে এসে নরম সুরে সালাম জানায়। বাবা সালাম শুনে কিছুটা ঠান্ডা হন আর সালামের জবাব দিয়ে বলেন, আপনি তো রাকিব ইন্ডাস্ট্রির মালিক, তাই না? জি। একজন শিক্ষিত মানুষ হয়ে যদি অন্যের বাড়িতে এসে এমন ভদ্রতা দেখান, তাহলে? আমি আমার ব্যবহারের জন্য দুঃখিত, ক্ষমা করবেন আমায়। এতক্ষণে তাসফিয়া মা ফারিয়া কিচেন রুম থেকে ড্রয়িং রুমে এসেছে। তা কি মনে করে আসলেন এখানে, সেটা তো বললেন না। আমি আপনার ছেলের বউয়ের বিরুদ্ধে নালিশ নিয়ে এসেছি রায়হান সাহেব। রাকিব ইন্ডাস্ট্রিজ মালিকের মুখে এরকম কথা শুনে উপস্থিত সবাই অনেকটা অবাক হয়ে যায়। মানে আমার পুত্রবধূর বিরুদ্ধে নালিশ? মাথা ঠিক আছে তো আপনার? জি, আমার মাথায় একদম ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আপনার পুত্রবধূর ঠিক নেই, নয়তো কি আর আমার ছেলেকে শুধু শুধু পেটাতো নাকি? মানে আমাদের পুত্রবধূ আপনার ছেলেকে কখন পেটালো? গতকাল আপনাদের পুত্রবধূ আমাদের বাড়িতে গিয়ে আমার ওই ছেলেকে ইচ্ছামতো পিটিয়েছে। তাসফিয়া রাকিবের বাবার কথা শুনে অনেকটা অবাক হন, সাথে মনে মনে অনেকটা রাগও হয়, এই ভেবে যে রাকিব সবটা বলে দিয়েছে তার বাবাকে। আপনার ছেলের ভাগ্য অনেক ভালো যে আমার স্ত্রীর হাতে মার খেয়েছে, আমার হাতে খায়নি, নয়তো 6 মাসেও হসপিটালের বেড থেকে উঠতে পারতো না। আমি সিঁড়ি বেয়ে নামতে নামতে কথাটা বললাম। হঠাৎ আমার এমন কথায় সেখানকার সবাই আরো বেশি অবাক হয়। এরপর সবাই গিয়ে বসলো। মানে? আপনি যা শুনেছেন তাই। কিন্তু কেন? তোমার স্ত্রী আমার ছেলেকে পেটালো, আর এখন তুমি বলছো তুমি পেটালে সে 6 মাসেও হসপিটালের বেড থেকে উঠতে পারতো না? কাজই করেছে তেমন, মার তো খেতেই হতো। মানে কি বলেছিস? কি রাকিব কি করেছে? এমন সময় সেখানে রাকিব এসে হাবাতে হাবাতে বলল, বাবা তুমি এখানে কেন এসেছো? আব্বে, তুই তো মানুষই ভালো না, দোষ করেছিস তাই শাস্তি পেয়েছিস, সেটা না মেনে নিজের বাবাকে উস্কে দিলি। না না ভাইয়া, আমি বাবাকে কিছু বলিনি, উনি সিসিটিভি ফুটেজে সব দেখেছে। আমি তো বাবাকে আটকাতেই চেয়েছিলাম, কিন্তু তুই বেটা মানুষ ভালো না, নিজের অপারেটর নিজের বাবাকে বললি না। যা, তোর লগে আমার বোনের বিয়ে দিব না, বিয়ে ক্যান্সেল। না ভাইয়া, এমন করবেন না, আমি ওকে অনেক ভালোবাসি, একবার হারিয়ে অনেক কষ্ট পেয়েছি, এবার হারিয়ে ফেললে যে মরেই যাব। আমার এমন কাণ্ডে সবাই ভেবাচাকা খেয়ে গেল।
কিন্তু আমি মুসকে মুসকে হাসতে লাগলাম। আমি ফারিয়ার দিকে মুসকে এসে তাকাতেই ফারিয়া সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল, যা দেখে সবাই আর অনেকটা অবাক হয়, সাথে এটা বুঝতে পারে যে কাহিনী কি। কিছুক্ষণ পর আমি ছাদে এসে দেখি যে ফারিয়া দাঁড়িয়ে আছে আর আকাশের দিকে আনমনে তাকিয়ে আছে। আমি তার পাশে গিয়ে বললাম, আঙ্কেল আন্টিকে মনে হয় খুব শীঘ্র এখানে আসতে হবে। সেটা কেন? আঙ্কেল আন্টি না আসলে তোর বিয়ে হবে কেমনে শুনি? ও, সেটা কিভাবে? রাকিবের বাবা কি মেনে নিয়েছে নাকি? যে কান্নাটা এনে দিছে ওর বাবা কেন, ওর বাবার বাবাও মানতে বাধ্য। আমার কথায় ফারিয়া হেসে উঠল। তবে যাই বলিস না কেন, রাকিব কিন্তু তোকে সত্যি অনেক ভালোবাসে। ও আচ্ছা, ওই ব্যাপারে আর কিছু বলে নাই উনি? কি আর বলবে, রাকিবের মুখের কথা শুনে বুঝতে পারছে যে রাকিবে কিছু একটা করেছে, তাই উনি এই বিষয়ে কোনো কথা বলেনি। কিছুক্ষণ পর আমি নিজের রুমে চলে আসি। রুমে আসতেই তাসফিয়া আমাকে দেয়ালের সাথে ঠেকে দুই হাত দুই দিকে দিয়ে বলল, তুমি তখন সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে যে কথাটা বললে ওইটার মানে কি? তুমি কি জানতে আমি যে রাকিবকে ইচ্ছে মতো মেরেছিলাম? না জানলে কি আর তোমাকে আটকাতে পারতাম? তার মানে তুমি ওই দিন রাকিবকে বাঁচানোর জন্যই ফোন দিয়েছিলে? হ্যাঁ, নয়তো যে তুমি ওকে মেরে ফেলতে। হ্যাঁ, মেরেই ফেলতাম। তুমি কেন বাঁচালে ওকে? হ্যাঁ, আমি ওকে বাঁচাইনি, তোমাকে বাঁচিয়েছি বুদ্ধু। আমাকে? সেটা কিভাবে? রাকিবের কিছু হলে পুলিশ কি তোমাকে ছেড়ে দেবে? ও আচ্ছা, কি আর হতো, বড় জোর আমাকেও মত। কথাটা বলে সাথে সাথে আমি তাসফিয়ার মুখ চেপে ধরলাম আর তাকে দেয়ালের সাথে ঠেকিয়ে দাঁতের সাথে দাঁত চেপে বললাম, এত কষ্ট করে তোমাকে পেয়েছি আর তুমি বলছো কিনা ছেড়ে চলে যাবে? সাহস তো কম না তোমার? তো কে চাই ছেড়ে যেতে? আমি তো থাকতেই চাই, কিন্তু তুমি তো কাছে টেনে নিচ্ছ না। আমি তাকে কিছু না বলেই ছেড়ে দিয়ে মনে মনে বললাম, ইস, মুখ ফুসকে বেরিয়ে গেছে রে, এখন কি বলবো ওকে? কি হলো, চুপ করে আছো কেন? আমি কিছু না বলে রুম থেকে বেরিয়ে যাবো, তখনই তাসফিয়া বলল, জেনে খুশি হলাম যে আমার জানু আমার নামটার ফোনের পাসওয়ার্ড হিসেবে দিয়েছে। ও আচ্ছা, তাই তো বলি, শান্তশিষ্ট মেয়েটা হঠাৎ এতটা ডেঞ্জারাস হলো কেমনে? বলে আমি বাইরে চলে যাই। সন্ধ্যায় আমি রুমে এসে দেখি তাসফিয়া বিছানায় শুয়ে নিজের পিঠে বাম লাগানোর চেষ্টা করছে, যা দেখে আমি অবাক হয়ে বললাম, এই কি হয়েছে, পিঠে বাম লাগাচ্ছ কেন? কি আর হবে, তখন এমনভাবে দেওয়ালে পিঠ ঠেকিয়েছিলে যে পুরো পিঠটা এখন ব্যথা করছে ভীষণ, তাই বাম লাগাচ্ছি। ও, কিন্তু আমার যতটুকু মনে আছে আমি তো অতটা তোমাকে জোরে দেয়ালে। তোমার তো তা মনে হবেই, ব্যথা তো আমি পাইছি, তুমি তো পাও নাই, তাই। আমি কথা না বাড়িয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। বের হয়ে দেখলাম তাসফিয়া এখনো বৃথা চেষ্টা করছে। আমি কিছু না বলেই সোফায় বসে বসে ফোন টিপতে লাগলাম। তাসফিয়া তা দেখে বলল, ওই তুমি কি মানুষ? কেন, কি মনে হচ্ছে? বিবেকহীন মানুষ। এত বড় কথাটা বলতে পারলে? হ্যাঁ, পেরেছি। আমি সেই কখন থেকে চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, সেটা দেখেও তুমি হেল্প করছো না, তাহলে আর কি বলবো? এরপর আমি কিছু না বলে তাসফিয়ার কাছে গিয়ে তার পিঠে বাম লাগিয়ে দিতে লাগলাম আর মনে মনে ভাবতে লাগলাম, আমি তোকে অতটা জোরে দেয়ালের সাথে লাগাইনি, তাহলে পিঠে এত ব্যথা পেল কেমনে? আরে আরেকটুকু উপরের দিকটা মালিশ করে দাও না প্লিজ। আচ্ছা। আরে তুমি তো মালিশও করতে পারছো না ঠিক করে, এক কাজ করো, ব্লাউজের ফিতাগুলো খুলে ভালো করে মালিশ করে দাও প্লিজ। আমি করব? এত লজ্জা পাচ্ছ কেন? হ্যাঁ, বউটা তো তোমারই নাকি? এবার আমি তাসফিয়ার সারা পিঠে মালিশ করে দিতে লাগলাম, তবে কোনো ফিতা না খুলেই। মালিশ করে শেষে আমি আবারও সোফায় গিয়ে বসলাম। তাসফিয়া উঠে বসে আমার দিকে রাগে দৃষ্টিতে চেয়ে আছে। এই কি হয়েছে, এভাবে রাগ খুশি নয় চেয়ে আছো কেন? হ্যাঁ, খেয়ে ফেলবে নাকি? খেয়েই ফেলবো। তুমি এত লজ্জাবতী কেন? হ্যাঁ, মেয়েদের লজ্জাবতী বলে, ছেলেদের না, সেটাও কি জানো না? ও তাই তো। আচ্ছা, তাহলে তুমি লজ্জাপতি না, লজ্জাপতা। হ্যাঁ, তুমি এত লজ্জাপতা যে নিজের স্ত্রী ব্লাউজের ফিতাও খুলতে পারলে না, তা বাসর কেমন করবে শুনি? তাসফিয়া কথাটা বলতে না বলতে খেয়াল করলো যে ফারিয়া রুমের দরজায় দাঁড়িয়ে আছে। ব্যাস হয়ে গেল, তাসফিয়া ওদা হয়ে গেল লজ্জায়, অর্থাৎ ওয়াশরুমে দৌড়ে চলে গেল। তার এমন কাণ্ড দেখে আমি ভেবাচাকে খেয়ে গেলাম। হঠাৎ আমার চোখ যায় রুমের দরজায়, ব্যাস আমাকে আর পাইকে এক দৌড়ে রাস্তায় চলে আসলাম। কি মেয়ে রে বাবা, মুখে দেখছি কিছুই আটকায় না, এখন আমি ফারিয়ার সামনে যাবো কেমনে? বোনের সামনে ভাইকে বেইজ্জত করে দিল, এটা কোনো কথা হলো? পরদিন তাসফিয়া রুমে গিয়ে কাপড় গুছিয়ে রাখছিল, এমন সময় মা আসলো সেখানে। তাসফিয়া তাকে দেখে বলল, মা, আপনি শুধু শুধু কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে বলতেন, আমি যেতাম আপনার কাছে। সমস্যা নেই, তুমি আমার কাছে এসে বসো, তোমার সাথে কিছু কথা আছে আমার। জি বলুন মা। শোনো, আমি এতদিন তোমাকে পরীক্ষা করে দেখেছিলাম যে আমার ছেলেটা যাকে বিয়ে করে এনেছে সে কেমন, তাই তোমাকে এতদিন আমার ছেলের বউ হিসেবে মেনে নিচ্ছিলাম না। তবে এতদিনে বুঝতে পারলাম ছেলেটা আমার উজ্জ্বলময় এক জীবন্ত হীরকে বেছে নিয়েছে,
যে কিনা এই সংসারকে তার উজ্জ্বলতায় আরো আলোকিত করে তুলেছে। মার কথায় তাসফিয়া অনেকটা লজ্জা পায় আর বলল, কি যে বলেন না মা। আচ্ছা শোনো, তোমাদের বিয়ে তো আমরা কেউ দেখিনি, তাই আমরা চাই তোমাদের আবারও বিয়ে দিতে। তোমার কি তাতে কোনো আপত্তি আছে? আপত্তি কেন থাকবে? আমার কোনো আপত্তি নেই, কিন্তু ও কি রাজি হবে? আরে নিজের বউকে দ্বিতীয়বার বিয়ে করতে সুলতান কেন, যে কেউই রাজি থাকবে, তাই তুমি সেসব চিন্তা করো না। ও আচ্ছা, তাহলে আয়োজন শুরু করা যাক। এক সপ্তাহ পর পুরো বাড়িটা আজ বিয়ে বাড়ি সাজে সজ্জিত। সারা বাড়ি আজ জল করছে নানা রকমের রঙিন লাইটের আলোতে। যতই হোক, দেশের অনেক বড় এক ব্যবসায়ী তথা রায়হান সাহেবের একমাত্র ছেলের বিয়ে বলে কথা, আয়োজনে কোনো কমতি রাখেননি তিনি। সকাল থেকে আত্মীয় স্বজনরা আসতে শুরু করে দিয়েছে। আমার অনেক বন্ধু বান্ধব এসে গেছে অলরেডি। কি মামা, তুমি তো দেখছি তরে তরে অনেক দূর এগিয়ে গেছো, অথচ আমাকে কিছু বললাও না, এটা তো ঠিক না। কথাটা আমার বন্ধু রেহান আমাকে উদ্দেশ্য করে বলল। আমি আমার রুমে বসে আমার দুজন ফ্রেন্ডের সাথে গল্প করছিলাম। তখনই রেহান রুমে ঢুকে কথাটা বলল। আমি রেহানকে দেখে রেখে বললাম, আর না আসলেও পারতি। আমরা দুজন আসছি বিয়ের 2 দিন আগে, আর তুই আইসত আজকে। হালা না আসলেও তো পারতিস। হালাই বিরিয়ানি খাওয়ার লাগে আইছে। চো ভালা, কিছু না জেনে ঢিল মারার অভ্যাসটা আর গেল না তোর, তাই না? ও আচ্ছা, তা কি না জানার কথা বলছিস তুই, সেটা বলতো। আরে ভাই আর বলিস না, হঠাৎ বউ অসুস্থ হয়ে যাওয়ায় ওকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। আজকে প্রায় দুপুরের দিকে ওকে নিয়ে ফিরেছি, আর এখন এখানে আসলাম। সরি ভাই, ভুল হয়ে গেছে। দোস্তি মে নো সরি নো থ্যাংক ইউ, সেটা কি ভুল লাগেছিস তোরা? আচ্ছা, তা ভাবি এখন ঠিক আছে তো? হ্যাঁ, এখন মোটামুটি ভালো আছে। মাম্মা, এইটাই সুযোগ। বউ আনো নাই, সুন্দরী মাইয়াগো লগে লাইন মারতে কোনো বাধাও নাই। আমি রিয়ানের মাথায় একটা চাটি মেরে বললাম, হালা তুই আর ভদ্র হইলি না। ঠিক কইছ দোস্ত, হালাই বিয়া করে ফেলছে, কিন্তু তাও ভদ্র হইল না। মনে হচ্ছে ওর কিচ্ছাগুলা ওর বউয়ের কানে দিতে হবে, নয়তো এই ব্যাটা শোধরাবে না। না মামা না, এই আকাম কইরো না, নয়তো যে মিঙ্গেল হয়েও সিঙ্গেল থাকতে হইব আজীবন। তাহলে যে তোমাকে ভদ্র হতে হবে মামা, নয়তো। আচ্ছা যা, আজকে আর তুই নাই ভদ্র। কিছুক্ষণ পর আমাকে বরের সাজে সজ্জিত করে কোণের পাশে বসানো হলো। এরপর সবার উপস্থিতিতে আমার আর তাসফিয়ার আবারও বিয়ে হয়ে গেল। এরপর শুরু হলো নাচ গান অনুষ্ঠান। কিছুক্ষণ পর ফারি এসে সবাইকে একটা গেম খেলার কথা বলল, যে গেমটা শুধু কাপড়রাই খেলতে পারবে। গেমের নিয়ম অনুযায়ী এক ছেলেতে একজন মেয়ে থাকবে, যেখান থেকে স্বামীকে তার স্ত্রীকে খুঁজে বের করতে হবে চোখে কাপড় বাঁধা অবস্থায়। তো শুরুতেই আমার বন্ধু ইমরান গেমটা খেলবে, তাই তার চোখ বেঁধে দেওয়া হলো। এরপর ইমরান চোখ বাঁধা অবস্থায় সামনের দিকে এগোতে লাগলো, আর লাইনে দাঁড়িয়ে থাকা মেয়েদের হাত স্পর্শ করে নিজের স্ত্রীকে খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর সে তার স্ত্রীর হাত ধরে বুঝতে পারলো যে এটাই তার স্ত্রী, আর সবাইকে তা বলতেই সবাই হাতে তালি দিতে লাগলো। এরপর এলো রিয়ানের পালা। রিয়ান চোখ বাঁধা অবস্থায় প্রথমে মেয়েটার হাত ধরে বলল, বাহ, হাতটা তো অনেক মোলায়েম আর নরম, এটাই তাহলে আমার বউ। আরে ভাই, এখনো অনেক মেয়ে বাকি, এখনই কিছু বলিস না, নয়তো কপালে দুঃখ আছে। রেহানের কথায় রিয়ান মেয়েটার হাত ছেড়ে দিয়ে ভয় ভয় সামনের দিকে এগোতে লাগলো। এরপর সে আবারও ভুল মেয়েকে নিজের স্ত্রী বলল। তখন আবারও রেহানের কথায় সে সামনের দিকে এগোতে লাগলো। কিছুক্ষণ পরে একটা মেয়ের হাত ধরে বলল, এর হাত তো অনেক নরম আর মোলায়েম, এটা তো আমার বউ ছাড়া অন্য কেউ হতেই পারে না। আপনি কি শিওর? হ্যাঁ। তাহলে চোখের বাঁধন খুলুন। এরপর সে চোখের বাঁধন খুলে যা দেখলো, তা দেখে তার যা অবস্থা। সে দেখলো যে সে ইমরানের বউয়ের হাত ধরে আছে। বুঝতে বাকি রইল না যে সে কার হাত ধরে কার বউকে নিজের বউ বলছে। সে ইমরানের দিকে তাকিয়ে দেখলো তার চোখে আগুন জ্বলছে, আর নিজের বউয়ের দিকে তাকিয়ে দেখলো যেন এক ভয়ঙ্কর রাক্ষসী দাঁড়িয়ে আছে, যে কিনা যে কোনো সময় তাকে খেয়ে ফেলবে। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তা ভাবি সরি। এই জন্য তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না। তা অনেক কষ্টে কোনো মতো সরি বলে উদা হয়ে গেল বেচারা। রিয়ানের মন কাণ্ডে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। এরপর আরো কয়েকজন কাপল গেম খেলার পর ফারিয়ে বলে উঠলো, কি গেমটা কেমন লাগছে সবার? সবাই কেমন এনজয় করছেন? অনেক ভালো, অনেক। কিন্তু আমার তেমন ভালো লাগছে না। কেন? আরে যারা এই অনুষ্ঠানের মেইন জুটি তারাই তো খেললো না, এখন ভালো লাগবেটা কি করে শুনি? আসলেই তো। এরপর আর কি, বেচারা আমাকে চোখ বন্ধ করে দেওয়া হলো, আর ভালোবাসার মানুষকে খুঁজতে বলা হলো। এরপর আমাকে একসাথে দাঁড়িয়ে থেকে প্রায় 10 জন নারীর সামনে নিয়ে আসা হলো, এবং তাদের মধ্যে থেকে নিজের নারী তথা নিজের স্ত্রীকে খুঁজে নিতে বলা হলো। আমি সামনের দিকে ধীরে ধীরে এগোতে লাগলাম। সব নারীরাও এক এক করে তাদের এক হাত করে বাড়িয়ে দিচ্ছিল, তবে আমি কারো হাতে স্পর্শ না করে এগোতে লাগলাম। তা দেখে রিয়ান বলল,
আরে ভাই, তোর কি প্রথম রাতেই বউয়ের হাতে সই ধরার ইচ্ছা আছে নাকি? কারো হাত যদি স্পর্শই না করিস তাহলে নিজের বউয়েরকে খুঁজে পাবি কি করে? আমি রিয়ানের কথায় পাত্তা দিলাম না, যেন আমি তার কথা শুনতেই পাইনি। আমি নিজের মতো সামনের দিকে এগোতে লাগলাম। প্রায় সপ্তম স্থানে দাঁড়িয়ে থাকা মেয়েটার কাছে গিয়ে থামলাম, যা থেকে সবাই হা হয়ে যায়। আর সপ্তম স্থানে দাঁড়িয়ে থাকা মেয়েটার মুখে হাসি ফুটে ওঠে, কেননা সেই মেয়েটার কেউই না, তাসফিয়া। সবার মুখে হাসি ফুটে উঠল, এই ভেবে যে তাদের জুটি অসাধারণ। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আমি আবারও সামনের দিকে এগিয়ে গেলাম, আর অষ্টম স্থানে দাঁড়িয়ে থাকা মেয়েটির মুখোমুখি হয়ে ঘুরে দাঁড়ালাম। শি ইজ মাই ওয়াইফ। আমার এমন কাণ্ডে সবাই ব্যবসাকে খেয়ে গেল। তারা মোটে এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। সবার বিশ্বাস ছিল যে আমি আমার ভালোবাসাকে ঠিকই চিনতে পারবো, কিন্তু আমার এমন কাণ্ডে সবার মুখটা কালো হয়ে গেল। এদিকে তাসফিয়ার চোখের সামনে বিন্দু বিন্দু অশ্রুকণা জমতে লাগলো। যখন তখন বৃষ্টি নামবে অবস্থা। তাসফিয়া নিজের চোখের দিকে চেয়ে আছে, এমন সময় কি একজন তাকে টান দিয়ে নিজের বুকে নিয়ে আসে। তাসফিয়া অবাক হয়ে মুখ তুলে তাকাতেই আমি তার মুখের দিকে তাকিয়ে মুচকি এসে বলে উঠলাম, দিস ইজ মাই তাসফিয়া। শি ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট লাভ, বাট নাও শি ইজ মাই ওয়াইফ। আচমকা আমার এমন কাণ্ডে সবাই হতভঙ্গের ন্যায় হা হয়ে তাকিয়ে রইল আমাদের দিকে। কেউ কিছু বলবে তার আগে ফারিয়া সবাইকে ইশারায় চুপ থাকতে বলে নিজে আমাকে বলল, ভাইয়া তুমি শিওর তো? হুম। ভাইয়া এখনো সময় আছে, ভাবিকে বেছে নাও, নয়তো পরে কপালে দুঃখ আছে কিন্তু। থ্যাঙ্কস ফর অ্যাডভাইস, বাট ওকে চিনতে আমার কারো কোনো অ্যাডভাইসের প্রয়োজন নেই। কথাটা বলেই নিজে নিজে চোখের বাঁধন খুলে ফেললাম, আর দেখলাম যে তাসফিয়া আমার দিকে অশ্রুসিক্ত নয়নে এক দৃষ্টিতে চেয়ে আছে। এমন সময় সবাই করতালি দিতে লাগলো। এতে তাসফিয়া ও আমি একে অপরকে ছেড়ে দিলাম। ফারিয়া এসে আমাকে বলল, মাই ডিয়ার ব্রাদার, আমি তো জানতাম আপনি ভাবিকে ভালোবাসেন, কিন্তু তাই বলে যে এতটা, সেটা তো জানতাম না। ফারিয়ার কথা সবাই হেসে উঠল। তখন রিয়ান বলল, আমি হাত ছুঁয়েও নিজের স্ত্রীকে খুঁজে পেলাম না, আর সুলতান কিনা না ছুঁয়ে নিজের স্ত্রীকে খুঁজে পেল। ব্যাপারটা হজম হচ্ছে না। হালা নিশ্চিত কোনো 2 নাম্বারই করেছে। সেটা কিভাবে? কাপড়টা দিয়ে দেখা যায় হয়তো। কিরে, চেহারা হঠাৎ এমন হয়ে গেল কেন? হালা তুই 1 নম্বরের কথা। ওই কাপড়টা দিয়ে কি শুধু সুলতানের ওই চোখ বাঁধা হয়েছে নাকি? ওই কাপড় দিয়ে আমাদের এমনকি তোরও চোখ বাঁধা হয়েছে। ওই কাপড় দিয়ে যদি দেখাই যেত তাহলে তো তুইও তোর বউকে খুঁজে পেতি, তাই না? আরে বেটা, সেটা তো আমিও জানি। আমি তো একটু মজা করছিলাম ওকে রাগানোর জন্য। সবাই আবারও হেসে উঠল রিয়ানের কথায়। রিয়ান তখন মনে মনে বলল, আল্লাহ বাঁচাইছে, ভাগ্যিস বউটা আমার ওয়াশরুমে গেছে, নয়তো যে আগুন পেট্রোলে পড়ার মতো অবস্থা হতো, যা আমাকে ছাই করে ফেলতো। এবার বাসর ঘরে তাসফিয়া ফুলের পাপড়িতে সাজানো বিছানায় বসে আছে। তার পাশে তার 3 জন বান্ধবী বসে আছে। তাদের মধ্যে থেকে একজন বলল, দুলাভাই দেখছি আমাদের বান্ধবীটাকে অনেক ভালোবাসে। ঠিক বলেছিস, দুলাভাই ওকে সত্যি অনেক ভালোবাসে, আর তাই তো তিনি কাউকে স্পর্শ না করেই ওকে খুঁজে পেয়েছে। তাসফিয়া তো প্রথমে দুলাভাইয়ের অমন রিয়েক্টে প্রায় কেঁদেই দিচ্ছিল, কিন্তু আচমকা দুলাভাইয়ের অমন কাণ্ডে বেচারি পুরোই টাসকে খেয়ে গেছে। কথাটা শুনে সবাই হেসে উঠল একসাথে। আরেকজন বলল, আমি তো ভাইয়ার অমন কাণ্ডে পুরো ফিদা হয়ে গেছি। ইস, যদি উনি আমার দুলাভাই না হয়ে তাসফিয়ার হতো আর আমার বর হতো, তাহলে তো কতই না ভালো হতো রে। তাসফিয়া এতক্ষণ ধরে সবার কথা শুনছিল চুপচাপ, কিন্তু শেষে বান্ধবীর এমন কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলো। ওই চুপ কুত্তি, লজ্জা করে না এক বাচ্চার মা হয়ে এমন কথা বলতে? এক বাচ্চার মা হয়েছি তো কি হয়েছে? আমার কি ইমোশন নাই নাকি? কুত্তি! আরে আরে বোকা রাখছিস কেন? আমি তো তোর সাথে মজা করছিলাম, ভয় পাস না। আমি তোর বরকে নিয়ে পালাবো না, তবে সে যদি চায় তাহলে পালাতে দুবারও ভাববো না বলে হাসতে লাগলো। আর তার সাথে বাকি 2 জন তাল মিলে হাসতে লাগলো। ওরে কুত্তিরা, তোরা যাবি নাকি আমি? আচ্ছা আচ্ছা বাবা, যাচ্ছি। রাখছিস কেন? একটু মজাই তো করছিলাম। এরপর 3 বান্ধবী রুম থেকে বের হয়ে গেল, আর তাসফিয়া আবারও ঘোমটা টেনে বসে রইল। কিছুক্ষণ পর আমি আসতেই তাসফিয়া এসে আমাকে সালাম করলো আর বিছানায় গিয়ে বসে পড়লো। এরপর আমিও তাসফিয়া একসাথে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়া শেষে তাসফিয়া বিছানায় গিয়ে বসলো, আর আমি বেলকনিতে চলে গেলাম। তাদেরকে তাসফিয়া বেলকনিতে চলে আসলো আর বলল, কি হলো, এখানে চলে আসলে যে? এমনি। আচ্ছা, তুমি তখন আমাকে না দেখে কিভাবে খুঁজে পেলে? আমি তাসফিয়ার দিকে তাকিয়ে মুচকি এসে বললাম, আমি যখন তোমার সামনে গিয়েছিলাম তখন আমার হার্টবিট হঠাৎই বেড়ে গিয়েছিল। আর এরকম শুধু তখনই হয় যখন তুমি আমার সামনে থাকো। তখন আমার হার্টবিট বলে দিচ্ছিল সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি তুমি। তোমার শরীরের ঘ্রাণ বলে দিচ্ছিল সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি তুমি। এত কিছুর পরেও কি আর কোনো প্রমাণ লাগে তোমাকে খুঁজে পেতে? হ্যাঁ? তাসফিয়া কিছু না বলে মুখ ধরে নিয়ে তাকিয়ে আছে আমার দিকে।
তারপর আবারও বলতে লাগলাম, আর এই জন্যই আমি যখন তোমার সামনে গিয়েছিলাম তখন বুঝতে পেরেছি যে সে মেয়েটি তুমি। পুরো কথা শেষ হওয়ার আগে তাসফিয়া বলে উঠল, তাহলে তখন অমন করলে কেন? জানো তখন কতটা কষ্ট পেয়েছিলাম? কেন কষ্ট পেয়েছো? তুমি আমাকে চিনতে পারোনি ভেবে। তাই তো অমন করছিলাম, যেন তুমি কষ্ট পাও। আমি যেন কষ্ট পাই সেই জন্যই অমন করছিলে তুমি? যেন তুমি বুঝতে পারো প্রিয় মানুষটা যখন চিনতে না পারে তখন কতটা কষ্ট হয়। আমার কথায় তাসফি মাথা নিচু করে ফেলার বলে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। জানো তাসফি, তুমি রাকিবের হাত ধরেছো, তাকে জড়িয়ে ধরেছো, এসব দেখে যতটা না কষ্ট পেয়েছিলাম তার সাথে বেশি কষ্ট পেয়েছিলাম আমার পাগলিটা আমায় চিনতে পারেনি ভেবে। তাসফি মাথা নিচু করে চুপ করে রইল। আমি আবারও বললাম, তুমি যখন দৃষ্টিহীন ছিলে তখন আমি তোমার আশেপাশে থাকলেও তুমি সেটা টের পেয়ে যেতে। কিন্তু যাক, বাদ দাও সেসব কথা। আমি পিছনে তাকাতে তাসফিয়া ভিতরে চলে গেল তাড়াহুড়ো করে। এরপর সে আবারও আমার সামনে এসে দাঁড়ালো একটা ছুরি নিয়ে। এই নাও, এটা দিয়ে আমাকে আবারও আগের মতো করিয়ে দাও প্লিজ। মানে কি বলছো তুমি? হ্যাঁ, সেই দৃষ্টি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে রাখে, তোমার আর আমার মধ্যে দূরত্বের সৃষ্টি করে। সেই দৃষ্টি আমার চাই না। আমি তো আগেই ভালো ছিলাম, অন্ত হলেও তোমাকে চিনতে অন্তত কখনো ভুল হতো না আমার। তুমি আমাকে আবারও আগের মতো করে দাও প্লিজ। আমি তাসফিয়াকে একটা নিয়ে বুকে নিয়ে আসি আর বলতে লাগলাম, তোমার দৃষ্টি ফেরানোর জন্য কত কষ্ট করলাম, নিজের চোখ দুটো তোমাকে দিয়ে দিলাম, আর তুমি কি না আবার আগের মতো হতে চাইছো? সাহস তো কম না তোমার? আমার কথা যেন তাসফিয়া আকাশ থেকে বলল, কি বলছি কি এইসব? সে আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তোমার চোখ দুটো আমাকে দিয়ে দিয়েছো মানে? তুমি এখন যার চোখ দিয়ে দেখতে পারছো সেগুলো আমার। কি বলছো কি তুমি? আমাকে চোখ দিয়ে দিলে তুমি কি করে দেখতে পাচ্ছ? শোনো তাহলে, আমি তোমার অপারেশনের একদিন আগেই ফিরে এসেছিলাম লন্ডন থেকে, কারণ তুমি চেয়েছিলে অপারেশনের পর সবার আগে আমাকে দেখতে। তাই সব কাজ তাড়াতাড়ি করে চলে এসেছিলাম তোমার অপারেশনের আগের দিনই। তাহলে তুমি আসলে না কেন আমার কাছে? চেয়েছিলাম একদম অপারেশনের পর তোমার সামনে হাজির হব, কিন্তু কি? কিন্তু তোমার অপারেশনের দিন যে তোমার চোখ দিবে বলেছিল সে পালিয়ে যায়। কিন্তু কেন সেটা আমার অজানা। সবাই অনেক খুশি ছিল আর তুমি অনেক খুশি ছিলে, তোমার খুশিটা নষ্ট করতে চাইনি। তাই সেদিন পুরো কথা শেষ হবার আগেই তাসফিয়া হু হু করে কেঁদে উঠলো আমাকে জড়িয়ে ধরে। এই পাগলি কাঁদছো কেন? এখন তো দেখতে পাও না কি? এতটা ভালোবাসো আমাকে যে কোনো কিছু চিন্তা না করেই নিচের চোখ। বাদ দাও এসব কথা, আর কেঁদো না প্লিজ। তারপর কি হলো? ওই দিন অপারেশনের পর আমি তোমার সামনে যাইনি, কারণ তুমি জানতে পারলে সহ্য করতে পারতে না। তাই আমি বন্ধুদের সাথে চলে গিয়েছিলাম। এবার আমার বন্ধুরা আমার জন্য ডোনার খুঁজতে লাগলো, কিন্তু পাচ্ছিল না। অনেকদিন পরে আমার এক ফ্রেন্ড যে লন্ডনে থাকতো সেই খোঁজ পেল একজনের। এরপর আমি লন্ডনে চলে যাই, আর অপারেশন সাকসেস হওয়ার কিছুদিন পরে আমি চলে আসি সোজা তোমার বাড়িতে। এত কিছু হয়ে গেছে তোমার সাথে? তুমি ভালোবাসার পরীক্ষায় সফল হয়ে আমার জন্য কত কিছু করলে, কিন্তু আমি যে তোমার জন্য কিছুই করতে পারলাম না, এমনকি ভালোবাসার পরীক্ষাতেও সফল হতে পারলাম না। কে বলেছে কিছু করনি? এতদিন আমার রাগ ভাঙানোর জন্য তো অনেক কিছু করেছো তুমি, আর তার চেয়ে বড় কথা তুমি আছো আমার কাছে। আমি এতে অনেক খুশি। তুমি শুধু আমার কাছে থেকো সবসময়, আমার আর কিছুই চাই না। আমারও আর কিছুই চাই না প্রিয়, শুধু তুমি আমার কাছে থেকো সবসময়, তাহলেই হবে। এরপর আমি তাসফিয়াকে কোলে করে নিয়ে বেডে শুয়ে দিলাম। এরপর নিজেও তার পাশে শুয়ে পড়লাম আর বললাম, মনে আছে তাসফি, তুমি একদিন আফসোস করে বলেছিলে যে আমাদের বিয়ে যদি আবারও হতো তোমার চোখের অপারেশনের পর, তাহলে অনেক ভালো হতো। তোমার নাকি অনেক ইচ্ছে করছিল আমাকে বরের বেশে দেখতে, কি মনে আছে তো? ও হ্যাঁ, মনে পড়েছে। তাই তো আবারও বিয়ে হলো আমাদের। তার মানে তুমি? আমি আম্মু আব্বুকে বলেছিলাম বিয়ের আয়োজন করতে, আর তাছাড়া আব্বু আম্মুর অনেক ইচ্ছে ছিল আমার বিয়ে নিয়ে। তাসফিয়া আমার বুকের উপরে উঠে শুয়ে পড়লো আর বলল, তুমি এত ভালো কেন? কারণ আমার পাগলিটা অনেক ভালো। বলেই তাসফিয়ার নাকি একটা চুমু খাই। আমার বরটা দেখছি অনেক রোমান্টিক। এখন ঘুমাও, রাত অনেক হয়েছে। আজকে এমনিতে অনেক ধকল গেছে সারাদিন, তাই এখন চুপচাপ ঘুমাও। আমার কথায় তাসফিয়া উঠে বসলো আর আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে রইল। কি হলো, এভাবে চেয়ে আছো কেন? প্রথম বাসর রাতেও গল্প করে একই ডায়লগ মেরে ঘুমিয়ে পড়েছিলে, আর এখন সেকেন্ড টাইমেও সেম কাজ করছো। তো কি করব আমি তো? এই তুমি না প্রথম বাসর রাতে বলেছিলে আমি যখন দেখতে পাবো তখনই তুমি আমার কাছে আসবে? এমন কথা বলেছিলাম নাকি? মনে পড়ছে না তো? সব মনে আছে, শুধু এটাই ভুলে গেছো তাই না? থাক, তোমাকে আর কিচ্ছু মনে করতে হবে না, আর কিছু করতেও হবে না, যা করার আমি করছি। মানে? এরপর তাসফিয়া আমার দুহাত চেপে ধরে বলল, অনেক কষ্ট দিয়েছো, ইগনোর করেছো, দূরে দূরে রেখেছো। আজ আর তোমাকে ছাড়ছি না,
শুতে আসলে সব উসুল করে নেবো আজ। বলে আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট এক করে দিল। তো বন্ধুরা, এরপর আর কি হয়েছে তা আপনারা ভেবে নেন, এসব আর শুনতে হবে না। তো কেমন এসে গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরের গল্প খুব শীঘ্রই আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।